আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি একটু পরিচয় দেই, কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, আমাদেরকে পাঠিয়েছেন মার্জিয়া মেহজাবিন আপু। ইদানিংকালে তার ঘটনার বেশ সুনাম রয়েছে এবং মার্জিয়া মেহজাবিন আপু বেশ কিছুদিন যাবত আমাদের কাছে খুব ভালো ভালো ঘটনা পাঠাচ্ছে বিধায় আমরা তার আরেকটি ঘটনা শেয়ার করছি। 1987 সালে শঙ্কর, যেটি একটি ছদ্মনাম, ধামরাইয়ের একটি শ্মশানে দায়িত্বরত রয়েছেন প্রায় 30 বছর ধরে। মৃতের গোসল থেকে পোড়ানো, মানে সব দাহ করা পর্যন্ত সব কাজই তিনি করে থাকেন। তার দুজন ছেলে আছে, দুইটা ছেলে অয়ন এবং অর্ণব। তারা দুজনও সেই শঙ্কর কাকার সাথে তার কাজে সাহায্য করেন এবং একদম ছোট থেকেই শঙ্কর কাকা তখন প্রথম সন্তানের বাবা হয়েছেন, অর্থাৎ তখন তার ছেলে অয়নের জন্ম হয়েছে। মাত্র কয়েকদিনের শিশু ছিল সে। অয়ন শঙ্কর কাকার কাজ না থাকলে বেশিরভাগ সময়ে তার পরিবার, তার ছেলেদের সাথে কাটাতেন এবং তার স্ত্রীকে সময় দিতেন, কারণ দুটো ছোট ছোট বাচ্চা। তার স্ত্রীকে একদিন সময় দিতেন তো রেগুলারলি। এক রাতে তিনি তার স্ত্রী পুত্র সমেত ঘুমিয়েছিলেন। রাত তখন আনুমানিক 11টা বাজে। যখনকার ঘটনা, তখনকার সময় রাত 11টা অনেকটা গভীর রাত হিসেবে বিবেচিত হতো। তো যাই হোক, বাহির থেকে কেউ একজন ডাকে, শঙ্করদা, ও শঙ্করদা, বাইরে আহো, একটু তাড়াতাড়ি আহো, শবদেহ আইছে, কাম আছে, শঙ্করদা আহো। শঙ্কর কাকা উঠলেন। তো তিনি বললেন, খাড়াও আমি আইতাছি। তিনি বলে তিনি দেখলেন যে তার সাথে কাজ করে যার নাম ছিল বিমল, সে দাঁড়িয়ে আছে। তো শঙ্কর কাকা বের হলেন, তার সাথে হাঁটতে হাঁটতে শ্মশানের দিকে এগোতে লাগলেন। তো এর মধ্যে তিনি দেখলেন যে ভেতরে কিছু লোক, যখন শ্মশানের কাছে চলে আসেন তখন দেখেন ভেতরে কিছু লোক একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। তো শঙ্কর কাকা আর বিমল দুজনকে লাশের সাথে থাকা একজন এগিয়ে আসে তাদেরকে দেখে এবং শঙ্কর কাকার হাত ধরে বলে, দাদা, ও দাদা, দেখো বাবা নেই গো দাদা, বাবা চলে গেল দাদা, আমাদের ছেড়ে চলে গেল দাদা, তুমি একটু শেষ গোসল দিয়ে দাও। তো শঙ্কর কাকা লোকটাকে চিনলেন, কেননা সে ছিল তাদের পার্শ্ববর্তী এলাকার একজন প্রভাবশালী লোক ছিল, নাম তার রঘুনাথ। তো শঙ্কর কাকা বললেন, যখন আমি শবদেহ, মানে তিনি বলছিলেন যে আমি যখন লাশ স্নান করাতে যাই তখন আমি দেখি যেটা রঘুনাথের ছেলের লাশ, আর সে লাশের মাথার খুলিটা না আলগা, দেহ থেকে মাথাটা আলাদা, চোখে তুলো দেওয়া ছিল আর গলায় দড়ির দাগ। তখন আমি বুঝে যাই যে এটা সাধারণ মরা না, এইটা আত্মহত্যা, নিশ্চিত আত্মহত্যার মরা। কিন্তু আমি যদি একে স্নান দিতে আর পোড়াতে মানা করি তাহলে আমার সমস্যা হবে, যেহেতু এরা প্রভাবশালী। তাই আমি কিছু না বলে লাশটাকে স্নান করিয়ে মন্ত্র পড়া শুরু করে দিই। মন্ত্র পড়ে সব জোগাড় যন্ত্র করি, চিতায় উঠাই। কিন্তু একটা বিষয়ে খেয়াল করি যে আমার আশেপাশে যে কে একজন কাঁদছে, কান্না করছে, শব্দ পাচ্ছি। আমি হালকা শব্দের সেই কান্নার আওয়াজ পাচ্ছিলাম একদম পরিষ্কার, তবে খুব একটা পাত্তা দেই না। আমি আমার কাজ করতে থাকি। মৃতের দাহ সম্পন্ন করার পর এখন আমার বাড়িতে ফিরতে হবে। শেষ রাতে বাড়ি ফেরার পথে কিছু দূর যাবার পর হঠাৎ করে আমি একা হয়ে যাই, আচমকা। আমার একা হওয়ার কথা না, আমি একা হয়ে যাই। পেছন থেকে কেউ একজন আমায় সজোরে টান মারে। আমি পড়ে যাই, সাথে সাথে প্রচন্ড ব্যথা পাই। সেই ব্যথা নিয়ে যখন পেছনে তাকাই কিছুই দেখতে পাই না। সেখানে আমি কোনো রকম উঠে মন্ত্র জপা শুরু করি, মন্ত্র জপতে জপতে হাঁটা শুরু করি। এদিকে ব্যথায় আমার বেশ কষ্ট হচ্ছিল হাঁটতে। কিছু দূর আসার পর একটা বট গাছ ছিল, সেখান দিয়ে যাবার সময় কিছু একটা ধূপ করে আমার সামনে পড়ে। আমি 2 কদম পিছিয়ে যাই, কারণ কোনো কিছু আপনার সামনে পড়লে আপনি সাথে সাথেই সেটাকে ক্রস করে যাবেন না, অবশ্যই সেটার পেছনে চলে আসবেন। ভয় দেখে আমার সামনে একটা কুকুরের আধ খাওয়া মাথা এসে পড়েছে। কি ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার! আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এদিকে শরীরটা আমার কেমন যেন লাগছিল।
শুরু করে দিলাম মন্ত্র জপা। জপতে জপতে সেটার পাশ কাটিয়ে বাড়ির পথে যেতে লাগলাম। যা দেখছিলাম আর যেই পথ ধরে হাঁটছিলাম আমি কিছুই নিতে পারছিলাম না। আমি দেখছি আমার সামনে তিনটা রাস্তা, আর তিনটা রাস্তাই অচেনা। আমি মনে প্রাণে মন্ত্র জপ করছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। এই রাস্তা তো আমার পরিচিত, এখান থেকে বাসায় যেতে তো বেশ সময় লাগে না, কিন্তু এই রাস্তাগুলো এখন আমার কাছে অপরিচিত কেন? শেষে সাহস করে তৃতীয় রাস্তা ধরে হাঁটা দেই। সময় কয়টা বাজে আমার জানা ছিল না। আমি কেবল হেঁটেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমি এবার একটা খোলা মাঠে এসে পড়ি, আর সেখানে দেখতে পাই কালো ছায়ার মতো কিছু লোক দেখতে একটা জীবিত মানুষকে খাটিয়ায় তুলে একটা অগ্নিকুণ্ডলীর চারপাশে ঘুরছে আর মন্ত্র পড়ছে। আর সেই লোকটা খাটিয়া থেকে নামার জন্য কাকুতি মিনতি করছে। তো কিছুক্ষণ পর তারা সবাই সেই লোকটাকে অগ্নিকুণ্ডের ভেতর ফেলে দেয়। দেওয়ার সময় লোকটা চিৎকার করতে থাকে, করতে করতে পুড়তে থাকে, ভৎস হয়ে যায় আমার চোখের সামনেই। আমি ভয়ে আতঙ্কে শুধু তাকিয়েই দেখে যাচ্ছিলাম, মন্ত্র জপছিলাম। এবার সেই লোকগুলো অনেকটা আমার দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল এবার আমার টার্ন, আমাকেই ওরা আবারও সেই অগ্নিকুণ্ডে ফেলতে আমার দিকে এগিয়ে আসছে। আমার হাঁটতে শুরু করবো কিনা বুঝতে পারছি না, তবে একটা পর্যায়ে আমি এসব চিন্তা না করে প্রাণপণে দৌড় দিই। কোথায় বা কোন দিকে দৌড় দিয়েছি আমি জানি না। হঠাৎ কিছু একটার সাথে সজোরে ধাক্কা খেলাম। মনে হলো এই ধাক্কাটা অনেকটা অচিন ধাক্কা। এই ধাক্কাটার জন্য আমি কোনোভাবেই আমি নিজেকে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। আমি যে ধাক্কা খাবো এটা কোনোভাবেই কোনো চান্সই ছিল না। আমি পড়ে গেলাম, উঠতে চেষ্টা করছিলাম। এমন সময় দেখি রঘুনাথের ছেলে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে আর বলছে, শঙ্কর কাকা, আমার হাত ধরে উঠে আসো। আমি জানি না আমার তখন কি করা উচিত। আমি শুধু বিড়বিড় করছিলাম, মন্ত্র জপছিলাম। আমি কখন জ্ঞান হারিয়েছি আমি বলতে পারি না। পরের দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যায় সেই শ্মশানে, এবং ওই ছেলের চিতার পাশেই আমি পড়েছিলাম। প্রায় 1 সপ্তাহ আমার অনেক তাপমাত্রা ছিল শরীরে, জ্বর ছিল। আমি সুস্থ হয়ে উঠি, মধ্যে কিছু হয়নি। বেশ অনেকগুলো বছর কেটে যায়। এর মধ্যে আমার ছোট ছেলেরও জন্ম হয়, আর 2 ছেলে ততদিন সাবালক হয়ে যায়। আমার বড় ছেলে অমিতকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে শুরু করি। একটা সময় বিয়ে দিয়ে দিই, কিন্তু যেদিন আমার ছেলে বউকে বিয়ে করিয়ে বাড়ি নিয়ে আসি, সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় আমাদের সাথে। আমার ছেলের বউকে মাঝরাতে হঠাৎ পাওয়া যাচ্ছিল না। মাঝরাতে সবাই বের হয়ে পড়ি খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পর তাকে আমরা সেই শ্মশানের ভেতর খুঁজে পাই। যদিও তখন শ্মশানের কার্যকর্ম খুব একটা নেই বললেই চলে। এত রাতে কেউ কাজ করে না এসব। সবাই মিলে বৌমাকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসি। মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় এবং তাকে বিশ্রাম করতে দেওয়া হয়। সকালে বৌমা যখন একটু স্টেবল হয়, তখন জিজ্ঞাসা করা হয় যে সে শ্মশানে কিভাবে গেল অত রাতে। তখন সে বলে, যখন তারা সবাই ঘুমিয়েছিল তখন ওই বৌমার ঘুম ভাঙে। সে দেখতে পায় অমিত তাকে বলছে যে একটু বাইরে আসো তো, কথা বলি। কিন্তু বৌমা বলে, না, আজকে তো কাল কথা হবে, তাছাড়া কেউ দেখলে কি মনে করবে। কিন্তু অমিত অনেক জোরাজুরি করে, অনুরোধ করে, বাইরে আসো, কথা বলবো। তো একটা পর্যায়ে সে রাজি হয়ে যায়। সে যখন বাইরে যায়, অমিত তাকে নিয়ে হাঁটছিল আর কথা বলছিল। হাঁটতে হাঁটতে একটা সময় তারা শ্মশানের সামনে চলে যায়। তো তখন বৌমা স্পষ্ট দেখতে পায় একটা ছেলে শ্মশানের ভেতর দাঁড়িয়ে আছে। সে দেখতে পায় সেই ছেলেটার চোখে গুজে দেওয়া, তুলো দেওয়া, গলায় একটা দাগ আছে যা বেশ লাল হয়ে আছে। এক কথায় বোঝা যাচ্ছে যে এই ছেলেটাকে মনে হয় কোনোভাবেই আইনিভাবে পোস্টমর্টেম করার পরেই ঠিক যেমন লাগে দেখতে ঠিক তেমন দেখাচ্ছিল। মাথার চারপাশ বেয়ে তখনও ওই ছেলেটার রক্ত ঘাড় বেয়ে পড়ছিল। বৌমা বেশ ভয় পেয়ে যায়। অমিতের দিকে তাকায়, বলে, অমিত দেখো এটা কি?
তো অমিত কোনো কথা না বলে হো হো করে হেসে ওঠে, বলে চলো আমরাও গলায় দড়ি দেই বলে হাসতে হাসতে বৌমার দিকে একটা দড়ি এগিয়ে দেয়। আর তখনই আর কোনো কিছু চিন্তা করার শক্তি না পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। আর তারপর আমরা তাকে সেখানে যেয়ে খুঁজে পাই। সকালে তাকে আমাদের এক পরিচিত পুরোহিতকে দেখানো হয়। আস্তে আস্তে সে ধীরে ধীরে সুস্থ হয়, কিন্তু প্রায় সময় সেই শ্মশানে সেই ছেলেকে দেখতে পায়। এরপর আমরা আবারও আরেকজন পুরোহিতকে দেখানো হয়, ডাক্তার দেখানো হয়, কিন্তু বৌমার ভেতর থেকে এই সমস্যা আর যাচ্ছিল না। দিন দিন সেটা বাড়তেই থাকে। এর মাঝে বৌমা আমাদের গর্ভবতী হয়। ভয় আতঙ্ক সব নিয়েই তিনি একটি পুত্র সন্তান জন্ম দেয়। যেদিন আমার নাতিটার জন্ম হয় সেদিন রাতেই আমার ছেলের বউটি গলায় দড়ি দিয়ে মারা যায়। কি কারণে, কেন মারা গেছে তা কখনোই জানা যায়নি। এই ছিল শঙ্কর কাকার একটি ঘটনা, যেটি শেয়ার করেছেন আমাদের মার্জি আপু, এবং তার কাছ থেকে আমরা আরো বড় ঘটনা এক্সপেক্ট করছি। ইনশাল্লাহ আমরা সেটা আমাদের লিসনারদের জন্য নিয়ে আসবো খুব শিগগিরই। আমার ফাইজুল ইসলাম ভাইয়ের সাথে একটি ছোটখাটো কথা হয়েছে। ফাইজুল ইসলাম ভাই একটা ঘটনা দিতে চাইছিলেন, যে ঘটনার অর্ধেক আমার কাছে চলে এসছে, বাকি অর্ধেক আসেনি। যতটুকু বুঝতে পারছিলাম ঘটনাটার মধ্যে বেশ টুইস্ট আছে, এবং সেটি আমাদের বাংলাদেশের চট্টগ্রাম শহরের কোনো একটা এলাকার ঘটনা, অনেকদিন আগের ঘটনা, এবং তৎকালীন আমলে সেই সময় এই ঘটনাটা ওই এলাকায় বেশ প্রচলিত একটি ঘটনা ছিল। বুড়োদের মুখে এখনো প্রায় সময় শোনা যায়। যারা এখন বেশ বয়স্ক হয়েছেন তারা বেশ ওই ঘটনাটা তাদের মধ্যে থেকে কেউ কেউ জানেন, অনেকে স্বীকার করে না, কিন্তু অনেকেই জানেন। সেই ঘটনাটা আমাদেরকে ইনশাল্লাহ সামনের এপিসোডে তিনি নিয়ে আসবেন। আমি আমার আসলে শেয়ার করার কথা ছিল এই এপিসোডেই, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয়নি। আপনাদের সকলকে রিকোয়েস্ট করব আমাদের সাথে থাকবার জন্য এবং আমাদের আজকের এপিসোডের লিঙ্কটি শেয়ার করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাকিব আদনান ভাই। ওনার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাগবাগুড়ি গ্রামে। উনি 2015 সাল থেকে ভূত এফএম শুনছেন। এরপর থেকে আমার ঘটনাগুলো উনি ক্রমাগত শুনে যাচ্ছেন, এগুলো আমাদেরকে জানিয়েছেন। মূলত উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেই ঘটনার রেশ এখন পর্যন্ত চলছে। চলুন মূল ঘটনাতে চলে যাই। সাল 1987। তখন ওনার বাবার বয়স 29। সেনাবাহিনীতে তিনি চাকরি করতেন। উনি 15 দিন ছুটি পান। ওই সময় উনি যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। যশোর ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে উনি পাঁচবিবিতে এসে পৌঁছান। সরাসরি যশোর থেকে এসেছিলেন না ভেঙে ভেঙে এসেছিলেন এটি অবশ্য আমাকে জানার নাই। তো যাই হোক, উনি পাঁচবিবি আসেন। তো উনি পাঁচবিবি এসে পৌঁছে রাত প্রায় 1টা বাজে, এটা দেখেন। তো স্টেশন থেকে বাসার দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। উনি যখন ট্রেন থেকে নামেন, উনি দেখেন স্টেশনে স্টেশন মাস্টার সহ আরো 2 জন ছিলেন। তো ওনারা আবার এই সাকিব আদনান ভাইয়ের বাবাকে চিনতেন। তো স্টেশন মাস্টার সাহেব বললেন যে ভাই, অনেক রাত হয়ে গেছে, এখন আর বাসায় যাওয়ার দরকার নাই, কালকে সকালে যান। আর এখন তো গরমকাল, খুব তাড়াতাড়ি তো ফজরের আজান দিয়ে দেবে, তাড়াতাড়ি সকাল হয়ে যাবে। তো আসেন আমরা বসে গল্প গুজব করি। কিন্তু এই সাকিব আদনান ভাইয়ের বাবা উনি বললেন যে না, আমার মায়ের জন্য তো মনটা খুব খারাপ লাগছে, আমি বাসায় যাব, আমার দেরি সহ্য হচ্ছে না, মাকে দেখার জন্য আমার মনটা খুব উতলা হয়ে আছে। তো যেহেতু মায়ের কথা বললেন, স্টেশন মাস্টার সাহেব উনি আর অনুরোধ করলেন না তাকে, বললেন ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, কোনো সমস্যা যদি মনে হয় সাথে সাথে আবার স্টেশনে চলে আসেন, আমরা আছি। তো ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে সাকিব আদনান ভাইয়ের বাবা উনি হাঁটা শুরু করলেন। এই সাকিব আদনান ভাইয়ের বাবা কিন্তু প্রচন্ড সাহসী। যেহেতু আর্মির চাকরি করতেন, দুর্গম এলাকাগুলোতে বিভিন্ন সময় ওনাকে যেতে হতো চাকরির সুবাদেই, যার কারণে ভয় জিনিসটা যে কি, এই জিনিসটা আসলে উনি ওইভাবে ফিল করতেন না। তো ওই স্টেশন মাস্টারদের সাথে কথাবার্তা বলে একটু চা খেয়েছেন, দেখা যাচ্ছে ওখানে 1 ঘন্টা চলে গেছে।
তো উনি রাত 2টোর দিকে ওই স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সাথে ছিল 2টো সিগারেট, কাঁধে একটি ব্যাগ আর একটা লাইট। তো উনি প্রায় 2 কিলোমিটারের মতো এসেছেন। তখন দেখলেন আশেপাশে একদম নীরব। এতক্ষণ তো টুকটাক ঘর বাড়ি একটু দূরে দূরে ছিল, কিন্তু এখন কোনো ঘর বাড়ি নাই এই রাস্তার আশেপাশে। আর 1987 সালের সেই কথা, তখন তো এরকম ঘনবসতি ছিল না গ্রাম অঞ্চলগুলোতে। আর ওই রাস্তাঘাটও ভালো ছিল না। ওখানে তো দিনের বেলা গরুর গাড়ি বা এই টাইপের জিনিস চলতো, আর রাতের বেলা তো এগুলো আসবে না, এটাই স্বাভাবিক। উনি এক পর্যায়ে ভাবলেন যে আমি কি স্টেশন থেকে চলে এসে ভুল করলাম কিনা, এত রাত্রে একা একা, আরো তো অনেকটা পথ পড়ে আছে। তো এ কথা ভাবতে ভাবতে তিনি আবার মনে মনে বলছেন যে প্রায় 1 কিলোমিটার রাস্তা তো চলে এসেছি, তাহলে বাসায় যাই। 1 কিলোমিটার বেশি রাস্তা উনি চলে এসেছেন, প্রায় 2 কিলোমিটার চলে এসেছেন আর কি। তো যাই হোক, মেইন সড়ক দিয়ে উনি হাঁটছেন। একটা পর্যায়ে আসার পর দুই পাশে জঙ্গল পড়ে, মানে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আর কি। আর ওই জায়গাটা তো আরো নীরব। আর রাতের বেলা নিশাচর বিভিন্ন পাখিগুলো রয়েছে, সেগুলো ডাকাডাকি করছে, পেঁচা ডাকছে। তো ওই জায়গাটা আরো বেশি ভয়ানক বলে মনে হচ্ছিল ওনার কাছে। উনি জানেন যে আরো প্রায় 1 কিলোমিটার সামনে একটি কবরস্থান রয়েছে, বিশাল এক কবরস্থান। তো উনি ওই জায়গা দিয়ে চলে আসেন। চলে আসার সময় ওইটুকুর মধ্যে কোনো ভয় হয় নাই, মানে ভয়ের কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু ওই জায়গাটা পার হয়ে আরো কিছুটা সামনে গিয়ে একটা বহু পুরনো আম গাছ আছে, এটা উনি জানতেন। উনি ওই আম গাছটার কাছাকাছি আসছেন, মানে তখনও একদম কাছাকাছি আসেন নাই। মনে হচ্ছিল ওই আম গাছের কোনো একটা ডালের সাথে কোনো একটা জিনিস ঝুলছে বাতাসে, কিছুটা ঘড়ির যেই আমরা পেন্ডুলাম বলি, আগেকার আমলে যে ঘড়িগুলো ছিল এপাশ ওপাশ দোলে, তো ওই রকম করে দুলছে। তো উনি চিন্তা করলেন হয়তো বা কোনো ডাল ভেঙে নিচে পড়ে যায় নাই, কোনো কারণে বাতাসে এরকম দোলাদুলি করছে। তো এই চিন্তা করে উনি সামনের দিকে এগিয়ে যান। উনি যখন কাছে আসেন তখন চাঁদের আলোতে স্পষ্টভাবে বুঝতে পারেন যে যেই জিনিসটা ঝুলেছিল এটা মূলত কোনো ডাল না, এটা 19 কি 20 বছর বয়সী কোনো একটা তরুণী মেয়ের ডেড বডি, যেই মেয়েটা আত্মহত্যা করেছে আর ওখানে ঝুলে আছে। এইটা দেখে তো ওনার বুক ধুক ধুক করে ওঠে। যতই উনি সাহসী হন না কেন, হঠাৎ করে এত রাতের বেলা এভাবে একটা ডেড বডি আম গাছের ডালে ঝুলছে, এটা তো ভয় লাগার মতোই কথা, তাই না? তো উনি যখন ওই ডেড বডির দিকে তাকিয়েছেন, উনি দেখতে পান ওই ডেড বডির চোখ বন্ধ, মুখটা কিছুটা খোলা। জিহবা ওইরকম যে বেশি বের হয়ে আছে বিষয়টা এরকম না, যে খুব যে ভয়ঙ্কর দেখা যাচ্ছে বিষয়টা এরকম না আর কি। কিন্তু তারপরও একটা মেয়ে সুইসাইড করে ঝুলে আছে, এই দৃশ্যটাই তো খুব ভয়ানক। তো উনি চিন্তা করছেন যে আমি কি এখন এই লাশটা পাশ কাটিয়ে দৌড় দিব, নাকি আবার স্টেশনের দিকে ফেরত যাব? 2 কিলোমিটারেরও বেশি পথ চলে এসেছি, এখন কি করব? এখন তো ফেরত যেতে গেলেও আবার প্রায় 2-2.5 কিলোমিটার আমাকে যেতে হবে। কিন্তু এখান থেকে যদি বাড়ির দিকে দৌড় দেই, তাহলে আমি মোটামুটি 3.5 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যে আমি বাড়িতে পৌঁছে যেতে পারবো। কিন্তু উনি ওই লাশটা ক্রস করার মতো সাহসই পাচ্ছিলেন না। এরা ভাবতে ভাবতে আমার শরীর দিয়ে ঘাম বেরিয়ে আসে। এমনিতেই তো গরমকাল ছিল, কিন্তু উনি দর দর করে ঘেমে যাচ্ছিলেন, মানে উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। একটা পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে উনি দ্রুত এটাকে ক্রস করে বাড়ির দিকে চলে যাবেন। তো উনি যখন দৌড় দিয়েছেন, যখনই ওই লাশটা ক্রস করেছেন, হঠাৎ করে কেউ একজন বলে ওঠে, কিরে কই যাস? তো যখন এইরকম ভাবে কেউ কথা বলে উঠেছে, উনি আসলে ওখানে থমকে যান। মনে হচ্ছে ওনার শরীরটা একদম ফ্রিজ হয়ে গেছে, জমে বরফ হয়ে গেছে, উনি ওইখান থেকে আর নড়তেই পারছেন না। উনি তো সাহসী মানুষ ছিলেন, যার কারণে উনি হাতটা ঘুরিয়ে দেখার চেষ্টা করেছেন যে এই কথাটা কে বলল। উনি যখন ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়েছেন এবং মাথাটা একটু উঁচু করে
দেখেছেন, উনি দেখেন যে একটু আগে যে মেয়েটাকে উনি ঝুলতে দেখেছিলেন তখন তো ওই রকম বিভৎস চেহারা উনি দেখেন নাই, কিন্তু এখন সেই চেহারাটাই অত্যন্ত বিভৎস আকারে দেখা যাচ্ছে। উনি দেখেন ওই মেয়েটির চোখ দুটো একটু আগে তো বন্ধ ছিল, কিন্তু এখন খোলা, অনেক বড় হয়ে আছে এবং চোখটা পুরোটাই মনে হচ্ছে সাদা। আমরা অনেক সময় লাল টকটকে রক্তিম চোখ দেখি না, কিন্তু উনি ওরকম দেখেন না। উনি দেখেন চোখ দুটো সাদা, চোখের ভিতরে কোনো মণি নাই, মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলছে এমন ভাবে সাদা, এবং চোখের ভিতর থেকে আলো বের হচ্ছে, এবং মুখ থেকে জিহ্বাটা বের হয়ে নাই, জিহ্বাটা ভেতরেই আছে কিন্তু মুখ থেকে রক্ত পড়ছে। এবং ওই মেয়েটাই বলে উঠেছিল যে কিরে কই যাস। তো সাকিব আদনান ভাইয়ের বাবা যখন উপর দিকে তাকিয়ে এই বিভৎস চেহারাটা দেখেছে, ওই সময় ওই যে ডেড বডিটা ওইটা বিভৎস এক হাসি দিয়েছে। তখন তো উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে। আসলে উনি কোন দিকে দৌড় দিয়েছেন ওনার খেয়াল নাই, কিন্তু উনি বাড়ির দিকে দৌড় দিয়েছিলেন আর কি, উল্টো পথে দৌড় দেন নাই, মানে স্টেশনের দিকে দৌড় দেন নাই। তো উনি কতক্ষণ দৌড়েছেন জানেন না, কিন্তু ওই যে বিশাল একটা কবরস্থানের কথা প্রিয় লিসেনার্স বলেছিলাম, উনি ওই কবরস্থানটার কাছে চলে আসেন। আর কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা স্বভাব ছিল, উনি কবরবাসীদেরকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে। তো উনি কবরবাসীদেরকে সালাম দেন, সালাম দিয়ে উনি কবরস্থানটা একটু পাশ কাটিয়ে ওনার সাথে থাকা সিগারেটটা ধরিয়েছেন। উনি কিন্তু এতটা পথ হেঁটে এসেছেন, সিগারেট ধরার নাই, আর যে ভয় পেয়েছেন তখনও সিগারেট ধরার নেই, মূলত কবরস্থানটা পার হয়ে এসে সিগারেটটা ধরিয়েছেন। তখন উনি দেখতে পান ওনার থেকে 20-25 হাত সামনে একজন বৃদ্ধ, চেহারা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে যাক ভালোই হলো, একজন বৃদ্ধ লোককে পাওয়া গেল। উনি পেছন থেকে সালাম দেন আসসালামু আলাইকুম বলে। তো সালামের কোনো উত্তর নাই, ওই বৃদ্ধ তার মতো করে হেঁটে যাচ্ছে। এদিকে সাকিব আদনান ভাইয়ের বাবা চিন্তা করেছেন যে তাড়াতাড়ি ওনার সাথে গিয়ে হাঁটা শুরু করি, একটু পেছনে আছি তো। তো উনি যতই হাঁটার চেষ্টা করেন ওই বৃদ্ধকে উনি ধরতে পারেন না। একটা পর্যায়ে উনি দৌড় দেন, দৌড় দিলেও তাকে দেখতে পান না। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, এটা আবার কোন সমস্যায় পড়লাম, এই লোকটাকে ধরতে পারি না কেন। উনি আবার চিন্তা করলেন যে আচ্ছা পিছন দিকে তাকিয়ে দেখি তো ওই বিভৎস ওই পিশাচিনিটা আবার আমার সাথে আসলো কিনা এই পর্যন্ত। তুমি সাহস করে পেছন দিকে তাকান, কিন্তু পেছন দিকে তাকে কিছু দেখতে পান নাই। এরপরেই যখন উনি আবার সামনের দিকে ঘুরেছেন তখন ওই বৃদ্ধকে আর উনি দেখতে পান নাই। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি বৃদ্ধ লোকটা কোথায় গেল। তখন উনি ভাবলেন নিশ্চয়ই এই বৃদ্ধ লোকটাও স্বাভাবিক কেউ ছিলেন না। যাই হোক, উনি ওইখান থেকে আবার দৌড় দেন। এইবার এক দৌড়ে উনি বাড়িতে চলে এসেছিলেন। যেহেতু আর্মির চাকরি করতেন, দৌড় দিতে ওনার খুব বেশি সমস্যা হয়নি, দৌড়াদৌড়িতে তো ওনাদের অভ্যস্ততা আছেই। উনি বাড়িতে এসে জোরে জোরে চিৎকার করে আম্মা আম্মা বলে ডাকতে থাকেন, মানে সাকিব আদনান ভাইয়ের দাদিকে ডাকতে থাকেন। তখন উনি তো ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে যান। আর তখন 1987 সালে তো এরকম মোবাইল ফোনের ব্যবহার ছিল না, টেলিগ্রাম করতো বা চিঠি পাঠাতো। আর উনি যে ছুটিতে বাড়িতে আসবেন, হঠাৎ করে ছুটিটা পেয়ে যান আর কি, তো যার কারণে চিঠি লিখে আসতে পারেন নাই। তো ওনার মা রাতের বেলা তার ছেলের ডাক শুনে চমকে ওঠেন যে কি ব্যাপার, এত রাত্রে আমার ছেলে আসছে। দরজা খুলে ছেলেকে দেখে উনি খুবই খুশি হন এবং খুশিতে কান্না করে দেন। কিন্তু ওনার ছেলের এই অবস্থা উনি প্রথম দিকে বুঝতে পারেননি, কিন্তু পরে উনি বললেন যে বাবা তোর এই অবস্থা কেন। তখন এতটুকুই বলেছেন যে মা আমি খুব ভয় পাইছি। তো এই কথা শোনার পর ওনার মা ওই সময় হালকা গরম পানি করে ওনাকে গোসল করিয়ে দেন। এরপর যেই খাবারটা ছিল বাসায় রাতের বেলা খাওয়ার পর যতটুকু ছিল আর কি, দ্রুত ওনাকে খাইয়ে দেন এবং বলে বাবা তুই এখন ঘুমা, বিস্তারিত সকালে শুনবো। তো সকালে ওঠার পর উনি ওনার আম্মাকে মানে সাকিব আদনান ভাইয়ের দাদিকে সব ঘটনা খুলে বলেন। তো সাকিব আদনান ভাইয়ের দাদি উনি যতটুকু নিজে ঝাড়ফুঁক করতেন বা পারতেন টুকটাক এটা উনি করেন, এবং ইমাম সাহেবকেও ডেকে নিয়ে আসেন, এলাকার ইমাম সাহেব তিনিও ঝাড়ফুঁক করে দেন। তো এই সাকিব আদনান ভাইয়ের বাবা উনি 15 দিন ছুটি পেয়েছিলেন। একটা সমস্যা দেখা দিল কয়েকদিন পরে, সেটা হলো যে এমনিতে তো সময় গরমকাল চলছিল, ওনাদের ছিল মাটির ঘর। তা এক রাত এমন একটা সমস্যা হয়, সেটা হলো যে উনি স্বপ্নে দেখেন যে কোনো একজন মহিলা, চেহারাটা খুব ভালো বোঝা যায় না, এসে বলছে যে তোকে আমি একটা গুপ্ত ধন দেব।
ওই যে তোদের যে নদীর ধার রয়েছে তোদের বাড়ির কাছে, ওই নদীর ধারের কাছে একটা বাঁশ বাগান আছে। আগামীকাল রাতের বেলা তুই একা একা যাবি, রাত 12টার পর। ওখানে একটা নিম গাছ আছে বাঁশ ঝাড়ের পাশে, ওই নিম গাছের কাছে আসবি। তখন আমি তোকে এক কলস মোহর দেব, সোনার মোহর। তো এই জিনিসটা বলেন আর কি। তো এরপরে ওনার ঘুম ভেঙে যায়, উনি বিষয়টা নিছক স্বপ্ন মনে করে আবার ঘুমিয়েও যান। তো পরের দিন উনি আবার শুয়ে আছেন, প্রচন্ড গরম, তো ঘুম আসছিল না, হাত পাখা দিয়ে বাতাস করছিলেন উনি। হঠাৎ করে মনে হলো একটা বোটকা বিশ্রী গন্ধ ওনার নাকে এসে লাগলো। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা কোনো ইঁদুর বা টিকটিকি এগুলা মরে বাড়ির কোনো একটা কোনায় পড়ে আছে, সেখান থেকেই হঠাৎ করে গন্ধ বেরিয়েছে। কিন্তু এতক্ষণ লাগলো না, হঠাৎ করে এখন লাগলো। আবার চিন্তা করলেন হয়তোবা কোনো কুকুর বা বিড়াল মুখে করে এখানে নিয়ে আসছে রাতের বেলা, এই কারণেও হতে পারে। তো এই চিন্তা করছিলেন, আর উনি হাত পাখা দিয়ে বাতাস করছিলেন। জানালা দিয়ে কিন্তু চাঁদের আলো ঘরে ঢুকছিল। হঠাৎ করে ওনার মনে হলো যে চাঁদের আলোটা মিলিয়ে গেল। তো মিলিয়ে যেতেই পারে, মেঘ এসে চাঁদকে ঢেকে দিতে পারে। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, বৃষ্টি টিষ্টি হবে নাকি? হলে তো ভালোই, তাহলে গরমটা একটু কমতো। তো আকাশে মেঘ হয়েছে কি না এটা দেখার জন্য উনি জানালার দিকে একটু মাথা বাড়িয়েছেন, দেখার জন্য যে আসলে চাঁদটা ঢেকে গেল কিসে। যখনই উনি মাথাটা বাড়িয়েছেন জানালার দিকে, তখন দেখেন এক বিভৎস দৃশ্য। আসলে চাঁদ মেঘে ঢেকে যায়নি, মূলত ওই জানালাটার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। উনি তাকিয়ে দেখেন যে একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে। তার মুখ খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো বোঝা যাচ্ছে, এবং ওই চোখ দুটো পুরোটাই সাদা এবং বড় বড়। আর এই সাকিব আদনান ভাইয়ের বাবার দিকে ওই অবয়বটা তাকিয়ে আছে। এটা দেখে তো উনি প্রচন্ড জোরে দেন এক চিৎকার। ওনার চিৎকারে সাকিব আদনান ভাইয়ের দাদি তো ঘুম থেকে উঠে যান। তো সাকিব আদনান ভাইয়ের যে চাচারা ছিল তারাও ঘুম থেকে উঠে যান। কি হয়েছে এসে জিজ্ঞেস করেন, বলেন যে এই সমস্যা, উনি এটা দেখেছেন। এরপর আবার ইমাম সাহেবকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। তো এই পুরো ঘটনা কিন্তু ওনার ছুটির 6 দিনের মধ্যে ঘটেছিল। 15 দিন ছুটি থাকলেও উনি আর পুরো ছুটি কাটান নাই। উনি আবার ওনার কর্মস্থলে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন এবং উনি চলেও যান। তো এই সাকিব আদনান ভাইয়ের বাবা, উনি এই জাতিসংঘের মিশনের উদ্দেশ্যে 1990 সালে আফ্রিকা সহ আফ্রিকার বিভিন্ন দেশ যেমন আইভরি কোস্ট, মালি, এই দেশগুলোতে উনি কিন্তু মিশনে গিয়েছিলেন। উনি বিদেশের মাটিতেও নাকি ওই অবয়বটা বিভিন্ন সময় দেখেছেন, সেখানেও ওই অবয়বটা তার পিছু ছাড়েনি। উনি যতদিন চাকরি করেছেন বিভিন্ন সময় ওই অবয়বটাকে দেখেছেন। এখনো নাকি বিভিন্ন সময় হঠাৎ হঠাৎ, তবে খুব রেয়ার আর কি, মানে একদম রেগুলার তা না, হঠাৎ হঠাৎ এখনো ওই অবয়বটাকে উনি দেখতে পান। তবে অদ্ভুত ব্যাপার হলো, উনি কখনোই ভালো কোনো আলেমের কাছে গিয়ে বা হুজুরের কাছে গিয়ে রুকিয়া করান নাই। এই বিষয়টা দেখে আসলে উনি নিষ্কৃতি পাওয়ার সেভাবে চেষ্টা করেন নাই। ওই যে গ্রাম থেকে যতটুকু ঝাড়ফুঁক করা হয়েছিল অতটুকুই। উনি প্রচন্ড সাহসী একজন মানুষ, তো উনি এইসব বিষয় নিয়ে খুব একটা ঘাটাঘাটি করেন নাই, যে চলছে চলুক। উনি এগুলোতে খুব একটা বেশি ভয় পরবর্তীতে ওইভাবে আর পান নাই, যদিও বা এই বিষয়টা এখনো ঘটে চলছে। তো এটি ছিল ঘটনা। আসলে ওই জিনিসটা কেন সাকিব আদনান ভাইয়ের বাবার পেছনে এসে পড়েছিল, কেনই বা এত বছরেও ছাড়েনি পিছু, এটা জানা যায় না, যেহেতু উনি নিজেও এই বিষয়টা নিয়ে খুব একটা মানে এই বিষয়টা সমাধানের জন্য আগ্রহী উনি নন। এই কারণে হয়তো বিষয়টা অজ্ঞাতই রয়ে গেছে, এক রহস্যময় ব্যাপার হয়েও এখনো এটা টিকে আছে। ধন্যবাদ সাকিব আদনান ভাইকে আপনার বাবার সাথে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি। আমার নাম জামাল। 3 বছর ধরে এই ঢাকা শহরে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরে আছি। এই 3 বছরে কম দেখিনি। মানুষের কান্না, হাহাকার, শেষ নিঃশ্বাস, এসব আমার নিত্যদিনের সঙ্গী। কত লাশ কাঁধে নিয়েছি, কত মুমূর্ষ রোগীকে হাসপাতালের গেটে পৌঁছে দিয়েছি, তারই হত্যা নেই। রাত বেরাতে শহরের ফাঁকা রাস্তা কিংবা গ্রামের আঁকাবাঁকা পথে চলতে গিয়ে ছোটখাটো ভুতুড়ে ঘটনার মুখোমুখি হয়েছে বটে। কখনো মনে হয়েছে ফাঁকা রাস্তায় কেউ যেন গাড়ির সাথে দৌড়াচ্ছে, কখনো আবার গাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনেছি, কিন্তু ওগুলোকে হয়তো রাতের ক্লান্তি
বা মনের ভুল বলে উড়িয়ে দিয়েছি। তবে 2003 সালের সেই রাতটা ছিল ভিন্ন। সেই রাতে আমার সাথে যা ঘটেছিল তা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। সেদিন ছিল অক্টোবরের মাঝামাঝি এক সন্ধ্যা। শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। 2 দিন ধরে কাজে যায়নি। মালিককে বলে কয়ে ছুটি নিয়েছিলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবনে ছুটি পাওয়াটা অনেকটা বিলাসিতার মতো। কখন কোন জরুরি ডাক চলে আসে তার কোনো ঠিক নেই। শরীরটা এতটাই দুর্বল ছিল যে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। সন্ধ্যা 7টা কি 7:30টার দিকে আমার ভাঙা নোকিয়া ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মালিকের নম্বর ভাসতেই বুঝলাম ছুটি আর কপালে নেই। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে মালিকের কর্কশ গলা ভেসে এলো, জামাল কই তুই? একটা কাজ আছে, ঢাকা মেডিকেলে চলে আয়, একটা লাশ কিশোরগঞ্জে নিয়ে যেতে হবে। আমি দুর্বল গলায় বললাম, ওস্তাদ শরীরটা যে ভালো না, জ্বর। আমার কথা শেষ হওয়ার আগেই তিনি ধমকে উঠলেন, আরে রাখ তোর জ্বর, এমার্জেন্সি না, আস্তে ধীরে গেলেই হবে। মেয়ে মানুষের লাশ বেশিক্ষণ রাখা যাবে না, পরিবারের লোকজন খুব অনুরোধ করছে, যা দেরি করিস না। মালিকের কথা অমান্য করার সাহস আমার ছিল না। পেটের দায় বড় দায়। অসুস্থ শরীর নিয়েই বিছানা ছেড়ে উঠলাম। একটা পুরনো জ্যাকেট গায়ে চড়িয়ে অ্যাম্বুলেন্সের চাবিটা হাতে নিলাম। গ্যারেজ থেকে অ্যাম্বুলেন্সটা বের করে যখন রাস্তায় নামলাম তখন চারপাশটা কেমন যেন অদ্ভুত লাগছিল। জ্বরের ঘোরে হয়তোবা ঢাকার চিরচেনা কোলাহল, গাড়ির হর্ন, মানুষের চেঁচামেচি সবকিছু কেমন যেন ভৌতিক আর অচেনা মনে হচ্ছিল। শরীরটা বারবার জানান দিচ্ছিল যে আমার বিশ্রাম দরকার, কিন্তু উপায় ছিল না। ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে অ্যাম্বুলেন্স পার্ক করতে করতে প্রায় 8টা বেজে গেল। রাস্তাঘাটের জ্যাম ঠেলে আসতে বেশ সময় লেগেছে। গাড়ি থেকে নামতেই নাকে এসে লাগলো মর্গের সেই পরিচিত গন্ধটা, ডেটল, ফিনাইল আর পচনের এক মিশ্র গন্ধ। এই গন্ধে আমি অভ্যস্ত, কিন্তু সেদিন কেন যেন গা গুলিয়ে উঠছিল। মর্গের সামনে কয়েকজন লোক জড়ো হয়েছিল। তাদের মধ্যে থেকে জিন্সের প্যান্ট আর শার্ট পরা একটা যুবক আমার দিকে এগিয়ে এলো। বয়স 22-23 বেশি হবে না। চোখ দুটো ফোলা, দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছে। ছেলেটি আমার কাছে এসে বলল, আপনি কি অ্যাম্বুলেন্সের ড্রাইভার? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। ছেলেটি জানালো লাশটি তার বোনের, নাম শান্তা। সমস্ত কাগজপত্র তৈরি করতে আরো ঘন্টাখানেক লাগবে। সে আমাকে অপেক্ষা করতে বলল। আমি আর কি করব, কাছাকাছি একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। 1 কাপ গরম চা আর একটা সস্তা সিগারেট ধরিয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। চায়ের ধোয়ার সাথে সিগারেটের ধোয়া মিশে গিয়ে এক অদ্ভুত নকশা তৈরি করছিল। আমি ভাবছিলাম মেয়েটার কথা, কি হয়েছিল মেয়েটার, এত অল্প বয়সে কেন চলে যেতে হলো। এসব ভাবতে ভাবতেই সময় কেটে যাচ্ছিল। ঘন্টাখানেক পর ছেলেটা আমাকে ডাকতে এলো, জানালো সব কাগজপত্র প্রস্তুত। আমি চায়ের দাম মিটিয়ে ওর সাথে মর্গের ভেতরে গেলাম। ভেতরে ঢোকার পর আমার অসুস্থ শরীরটা যেন আরো কাহিল হয়ে পড়ল। একজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে করে সাদা কাপড়ে মোড়ানো লাশটা নিয়ে এলো। আমি ছেলেটার সাথে মিলে লাশটা অ্যাম্বুলেন্সে তোলার জন্য ধরলাম। আর ঠিক তখনই আমার প্রথম ধাক্কাটা লাগলো। লাশটা স্পর্শ করার সাথে সাথেই আমি চমকে উঠলাম। মৃত মানুষের শরীর যেমন বরফের মতো ঠান্ডা থাকে, এই শরীরটা তেমন ছিল না, বরং কেমন যেন একটা স্বাভাবিক উষ্ণতা ছিল, যেন একজন জীবিত মানুষ ঘুমিয়ে আছে। আমার জ্বরগ্রস্ত মস্তিষ্কে ব্যাপারটা খটকা তৈরি করলো। আমি অবাক হয়ে ছেলেটার দিকে তাকালাম। সে হয়তো আমার চোখের ভাষা বুঝতে পারেনি, কিংবা বোনের শোকে এতটাই মুহ্যমান ছিল যে অন্য কিছু খেয়াল করার মতো অবস্থায় ছিল না। আমি নিজেকে সামলে নিলাম। ভাবলাম হয়তো পোস্টমর্টেমের কারণে বা অন্য কোনো রসায়নিকের কারণে শরীরটা এমন গরম লাগছে। তাছাড়া মৃত্যুর অনেকক্ষণ পরেও নাকি শরীরে সামান্য উষ্ণতা থাকতে পারে। এসব ভেবে মনকে প্রবোধ দিলাম। লাশটা সাবধানে অ্যাম্বুলেন্সের পেছনের অংশে স্ট্রেচারে শুয়ে দিলাম। লাশটা রাখার সময় অসাবধানতাবশত মাথার কাছের কাপড়ের অংশটা কিছুটা সরে গিয়েছিল। আমি এক পলকের জন্য মেয়েটার মুখটা দেখতে পেলাম। ফর্সা মায়াবী একটা মুখ, কিন্তু জ্বরের কারণে হোক বা অন্য কোনো কারণে মুখটা কেমন যেন ফ্যাকাশে আর অস্বাভাবিক লাগছিল। আমি তাড়াতাড়ি কাপড়টা আবার ঠিক করে ঢেকে দিলাম। ছেলেটা, যার নাম পরে জেনেছিলাম রনি, সে আমাকে জানালো যে সে আর তার চাচা একটা প্রাইভেট কারে করে আমাদের অ্যাম্বুলেন্সের পেছন পেছন আসবে। আমি মাথা নাড়লাম। আমার সাথে আর কেউ ছিল না, কোনো সহকারীও ছিল না। এই দীর্ঘ রাস্তা আমাকে একাই যেতে হবে। রনি আমাকে কিছু টাকা অগ্রিম দিল। আমি টাকাটা পকেটে রেখে ড্রাইভিং সিটে এসে বসলাম। ইঞ্জিন চালু করার আগে একবার আয়নায় পেছনের দিকে তাকালাম। সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহটা শুয়ে আছে। আমার মনে আবার সেই খটকাটা ফিরে এলো। শরীরটা কেন এত গরম ছিল? এটা কি শুধুই আমার মনের ভুল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে?
হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু উত্তর জানা ছিল না। আমি কপালে হাত দিয়ে দেখলাম জ্বরটা মনে হয় আরো বেড়েছে। কপালে জমে থাকা ঘাম মুছে বিসমিল্লাহ বলে আমি স্টিয়ারিংয়ে হাত রাখলাম। অ্যাম্বুলেন্সের চাকা ঘুরতে শুরু করলো কিশোরগঞ্জের পথে, এক ভয়ঙ্কর আর অমীমাংসিত রাতের দিকে। আমি তখনও জানতাম না এই যাত্রা আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে চলেছে। অ্যাম্বুলেন্সটা ঢাকার রাস্তা ছেড়ে হাইওয়েতে উঠল। রাতের হাইওয়ে দিনের থেকে অনেকটাই আলাদা। চারপাশটা অন্ধকার, শুধু গাড়ির হেডলাইটের আলো আর রাস্তার ধারের নিয়ন সাইনবোর্ডগুলোই যা একটু সঙ্গ দেয়। আমার শরীরটা তখনও কাঁপছিল। জ্বরের প্রকোপটা বাড়ছে নাকি অজানা কোনো ভয়ে, তা ঠিক বুঝতে পারছিলাম না। আমি রেডিওটা চালিয়ে দিলাম, যদি গানের শব্দে মনের ভয়ে কিছুটা কাটে, কিন্তু কোনো কিছুতেই যেন স্বস্তি পাচ্ছিলাম না। বারবার আমার আয়নায় চোখ চলে যাচ্ছিল পেছনের দিকে, যেখানে সাদা কাপড়ে মোড়ানো শান্তার লাশটা রাখা ছিল। গাড়ি চালাতে চালাতে আমি ভাবছিলাম সে অদ্ভুত উষ্ণতার কথা। 3 বছরের ক্যারিয়ারে আমি শত শত লাশ বহন করেছি, কিন্তু এমন অভিজ্ঞতা আমার কখনো হয়নি। মৃতদেহ মানেই তো হিমশীতল একটা বস্তু, কিন্তু শান্তার শরীরটা ছিল ব্যতিক্রম। আমি মনকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা আমার জ্বরের প্রভাব। জ্বরের ঘোরে মানুষ কত কি তো দেখে, কত কি তো অনুভব করে। হয়তো এটাও তেমনই কিছু। গাড়ি তখন মাঝারি গতিতে চলছিল। যেহেতু কোনো ইমার্জেন্সি ছিল না, তাই আমি তাড়াহুড়ো করছিলাম না। আনুমানিক 15-20 মিনিট পার হয়েছে। আমি এক মনে ড্রাইভ করছিলাম, বাইরের অন্ধকার চোখ রেখে। হঠাৎ করেই আমার মনে হলো গাড়ির ভেতরে কেউ একজন আছে। একটা শীতল স্রোত আমার সিট দ্বারা বেয়ে নেমে গেল। আমি চমকে উঠে পাশের সিটের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আমার পাশের ড্রাইভিং সিটে বসে আছে একটা মেয়ে, পরনে সেই সাদা কাফনের কাপড়। এলোমেলো চুলগুলো মুখের উপর এসে পড়েছে, যার কারণে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু গায়ের ফ্যাকাশে রং আর অবয়বটা চিনতে আমার এক মুহূর্ত দেরি হলো না। এটা শান্তা, সেই মেয়ে যাকে কিছুক্ষণ আগে আমি মৃত অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলেছি। সে স্থির হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। তার মধ্যে কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই, যেন একটা পাথরের মূর্তি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমার হাত পা ভয়ে অবশ হয়ে আসছিল, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কি স্বপ্ন দেখছি? জ্বরের ঘোরে কি আমি ভুল দেখছি? আমি চোখ বন্ধ করে আবার খুললাম। না, কোনো ভুল নয়। সে এখনো বসে আছে, একই রকম স্থির, একই রকম ভয়ঙ্কর। আমার মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করার ক্ষমতা আমার ছিল না। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমার পা শক্তি দিয়ে ব্রেকের ওপর চেপে বসলো। প্রচন্ড গতিতে ব্রেক কষার কারণে বিকট একটা শব্দ হলো। গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি স্টিয়ারিং এর সাথে সজোরে ধাক্কা খেলাম। কপালে তীব্র একটা ব্যথা অনুভব করলাম। গরম চটচটে কিছু একটা আমার কপাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আমি হাত দিয়ে দেখলাম রক্ত। কিন্তু সেই মুহূর্তে আমার শারীরিক যন্ত্রণার চেয়েও মানসিক ভয়টা ছিল সহস্রগুণ বেশি। আমি পাগলের মতো আবার পাশের সিটের দিকে তাকালাম। সেখানে কেউ নেই, সিটটা একদম ফাঁকা। হঠাৎ করে পেছনের দিক থেকে প্রচন্ড একটা ধাক্কা খেলাম। একটা প্রাইভেট কার আমার অ্যাম্বুলেন্সের পেছনে সজোরে আঘাত করেছে। আমি গাড়ি থামানোর সাথে সাথেই পেছনের গাড়িটা নিয়ন্ত্রণ রাখতে পারেনি। প্রাইভেট কারের ড্রাইভার রাগে গালিগালাজ করতে করতে বেরিয়ে এলো। আমার মাথা থেকে তখনও রক্ত ঝরছে। এর মধ্যেই কাছেই টহলরত পুলিশের গাড়ি থেকে 2জন পুলিশ ছুটে এলো। প্রাইভেট কারের ড্রাইভার চিৎকার করে বলছিল, ওই মিয়া, চোখে দেখেন না হাইওয়ের মাঝখানে এইভাবে কেউ ব্রেক করে? মরার শখ হয়েছে নাকি? পুলিশ এসে আমাকে জেরা শুরু করলো, কি হয়েছে, হঠাৎ করে এভাবে গাড়ি থামালেন কেন? অ্যাক্সিডেন্ট করার ধান্দা। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি যদি সত্যিটা বলি যে আমার পাশে একটা মৃত মেয়ে বসেছিল, তাহলে ওরা আমাকে পাগল ভাববে, হয়তো মারধর করে থানায় নিয়ে যাবে। পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাকে মিথ্যা বলতেই হতো। আমার মাথা ঘুরছিল, কপাল বেয়ে পড়া রক্ত, চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি একটা লাশ নিয়ে যাচ্ছিলাম, শরীরটা ভালো না, খুব জ্বর। হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়েছিল, তাই নিয়ন্ত্রণ রাখতে পারিনি। মাফ করে দিন স্যার। আমার কপালে রক্ত আর অ্যাম্বুলেন্সের গায়ে লেখা লাশবাহী শব্দটা দেখে হয়তো তাদের দয়া হলো। প্রাইভেট কারের ড্রাইভারও কিছুটা শান্ত হলো। পুলিশ আমাকে ধমক দিয়ে বলল, শরীর খারাপ থাকলে গাড়ি নিয়ে বের হয়েছেন কেন? নিজের জীবন তো ঝুঁকিতে ফেলেছেনই, অন্যদেরও ফেলছেন। সামনে থেকে সাবধান, আর যদি এমন দেখি তাহলে কিন্তু আর ছাড়াছাড়ি হবে না। আমি মাথা নেড়ে তাদের কথায় সায় দিলাম। প্রাইভেট কারের ড্রাইভারও আরো বেশি কিছু বলল না, নিজের গাড়ির ক্ষয়ক্ষতি দেখতে চলে গেল। ততক্ষণে রনি আর তার চাচার গাড়িও আমাদের পেছনে এসে থেমেছে। তারা দৌড়ে আমার কাছে এলো। রনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো,
জামাল ভাই, কি হয়েছে? আপনার মাথা দিয়ে তো রক্ত পড়ছে, গাড়ি থামালেন কেন? আমি তাদের দিকে তাকালাম। আমার খুব ইচ্ছে করছিল সব সত্যি কথা বলে দেই, কিন্তু বলতে পারলাম না। ভয়, লজ্জা আর অবিশ্বাস্য এক অভিজ্ঞতার ভারে আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল। আমি শুধু বললাম, কিছু না ভাই, শরীরটা ভালো লাগছিল না, তাই মাথাটা ঘুরে গিয়েছিল, তেমন কিছু হয়নি। তারা আমাকে প্রাথমিক চিকিৎসা দিতে চাইলো, কিন্তু আমি মানা করলাম। একটা রুমাল দিয়ে কপালের ক্ষতটা চেপে ধরলাম। পুলিশ আর প্রাইভেট কারের ড্রাইভার চলে যাওয়ার পর রনি আমাকে বলল সাবধানে চালাতে। আমি তাদের আশ্বস্ত করলাম, কিন্তু আমার ভেতরটা ভয়ে কুঁকড়ে গিয়েছিল। আমি আর এক মুহূর্তের জন্য ওই অ্যাম্বুলেন্সে উঠতে চাইছিলাম না। আমার মনে হচ্ছিল ওই ফাঁকা সিটটাতে এখনো কেউ বসে আছে, অদৃশ্য কেউ, কিন্তু আমাকে যেতেই হবে। এই দায়িত্ব আমি এড়াতে পারি না। আমি ভয়ে ভয়ে আবার ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। আমার হাত পা তখনও ঠক ঠক করে কাঁপছিল। আমি আয়নায় পেছনের দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না। চোখ বন্ধ করে আল্লাহর নাম নিলাম, মনে মনে দোয়া পড়তে শুরু করলাম। তারপর কাঁপা কাঁপা হাতে আবার স্টার্ট দিলাম। অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো, কিন্তু আমার প্রতিটি স্নায়ু, প্রতিটি কোষ জানান দিচ্ছিল এই রাত এখনো শেষ হয়নি। আসল ভয়ঙ্কর অভিজ্ঞতার হয়তো কেবল শুরু হলো। আমার চোখ বারবার পাশের খালি সিটটার দিকে চলে যাচ্ছিল। এই বুঝি সেই ভয়ঙ্কর অবয়বটা আবার ফিরে আসে। মাথা ফেটে যাওয়ার যন্ত্রণাটা ধীরে ধীরে বাড়ছিল। কপালে চেপে ধরে রাখা রুমালটা ভিজে জবজবে হয়ে গেছে, কিন্তু শারীরিক যন্ত্রণাকে ছাপিয়ে উঠছিল আমার মানসিক আতঙ্ক। আমি স্টিয়ারিং ধরে বসেছিলাম ঠিকই, কিন্তু আমার সমস্ত মনোযোগ পড়েছিল গাড়ির ভেতরে। আমার চোখ দুটো বারবার পাশের খালি সিটটা আর রিয়ার ভিউ মিররের দিকে চলে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি আবার সেই ছায়ামূর্তিটাকে দেখতে পাবো। প্রথমবার ওই অবয়বটা দেখার পর আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওটা হয়তো আমার মনের ভুল ছিল। জ্বরের ঘরে আমি হয়তো এমন কিছু দেখেছি যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছিল না। কারণ যা আমি দেখেছিলাম তা এতটাই জীবন্ত আর স্পষ্ট ছিল যে তাকে মনের ভুল বলে উড়িয়ে দেওয়া সম্ভব ছিল না। আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন কোনো এক অজানা বিপদের দিকে আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশের অন্ধকার যেন আরো ঘনীভূত হচ্ছিল। গাড়ির হেডলাইটের আলো যতটুকু রাস্তাকে আলোকিত করছিল, তার বাইরে যেন জমাট বাঁধা অন্ধকারের রাজত্ব। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম, এই বিপদ থেকে তিনি ছাড়া আর কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। গাড়ি চলছিল নিজের গতিতে। প্রায় 10 মিনিট পার হয়ে গেছে। আমি কিছুটা ধাতস্থ হওয়ার চেষ্টা করছিলাম। ভাবছিলাম আর হয়তো তেমন কিছু ঘটবে না, হয়তো সত্যিই ওটা আমার বিভ্রম ছিল। ঠিক সেই মুহূর্তে আমি শব্দটা শুনলাম, ঠক ঠক ঠক, 3টা স্পষ্ট টোকার শব্দ। শব্দটা আসছিল অ্যাম্বুলেন্সের পেছন থেকে, ঠিক যেখানটায় শান্তার লাশটা রাখা আছে। শব্দটা এমন যেন কেউ ভেতর থেকে দরজায় বা দেয়ালে টোকা দিয়ে আমাকে কিছু বোঝাতে চাইছে, নিজের উপস্থিতি জানান দিচ্ছে। প্রথমবার শব্দটা শুনে আমি চমকে উঠলাম। ভাবলাম হয়তো রাস্তার ঝাঁকুনিতে ভেতরের কোনো জিনিস নড়ে উঠেছে, বা বাইরের কোনো গাছের ডাল হয়তো গাড়ির গায়ে লেগেছে। আমি মনকে আবার প্রবোধ দিলাম, নিজেকে বললাম ভয় পেলে চলবে না, এসব কিছু না। কিন্তু আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছিল। আমি কান খাড়া করে রাখলাম। কয়েক মিনিট নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। আমি ভাবলাম যাক, তাহলে সত্যি ওটা কিছু ছিল না। কিন্তু আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছিল। আমি কান খাড়া করে রাখলাম। কয়েক মিনিট নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। আমি ভাবলাম যাক, তাহলে সত্যি ওটা কিছু ছিল না। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করলাম, কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু পরেই আবার সেই শব্দটা ভেসে এলো, ঠক ঠক ঠক। এবার শব্দটা আগের বারের চেয়ে অনেক বেশি জোরালো এবং স্পষ্ট। এবার আর কোনোভাবেই একে মনের ভুল বা অন্য কিছু বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। এটা কোনো স্বাভাবিক শব্দ নয়। গাড়ির ভেতরে মৃতদেহ ছাড়া আর কিছুই নেই। তাহলে কে টোকা দিচ্ছে? আমার সারা শরীর দিয়ে যেন ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি একা নই। এই গাড়িতে আমার সাথে আরো কেউ আছে, এমন কেউ যাকে চোখে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। আমার গলা শুকিয়ে আসছিল। আমি পানি খাওয়ার জন্য বোতলের দিকে হাত বাড়াতে গিয়েও পারলাম না। আমার হাত দুটো কাঁপছিল। আমি ভয়ে ভয়ে রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম, কিন্তু পেছনের অংশটা অন্ধকার থাকায় কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। কয়েক মুহূর্ত পর তৃতীয়বারের মতো শব্দটা এলো, কিন্তু এবার শব্দটা টোকার মতো ছিল না। মনে হলো কোনো ভারী বস্তু দিয়ে কেউ সজোরে অ্যাম্বুলেন্সের ভেতরের দেয়ালে আঘাত করছে, ধাম ধাম। এবার আমার আর বুঝতে বাকি রইল না যে যা ঘটছে তা আমার মনের ভুল নয়, বরং কঠিন বাস্তবতা। আমার শরীর ভয়ে জমে গিয়েছিল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। গাড়ি থামিয়ে দেব নাকি না দেখে সোজা চালাতে থাকবো?
যদি গাড়ি থামাই তারপর কি হবে? এই অজানা ভয় আমাকে গ্রাস করে ফেলেছিল। আমার মনে হলো আমাকে একবার দেখতেই হবে, ভেতরে কি হচ্ছে তা না জানা পর্যন্ত আমি শান্তি পাবো না। ড্রাইভারের কেবিন আর পেছনের লাশ রাখার অংশের মাঝে একটা ছোট কাচের জানালা বা ক্যাবিনেট ছিল। সাধারণত ওটা পর্দা দিয়ে ঢাকা থাকে, কিন্তু আমি পর্দাটা আগে সরিয়ে রেখেছিলাম। আমি কাঁপা কাঁপা হাতে স্টিয়ারিং ধরে এক মুহূর্তের জন্য সাহস সঞ্চয় করে সেই ছোট জানালা দিয়ে ভেতরের দিকে তাকালাম। আর যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো। আমি দেখলাম শান্তার লাশটা আর স্ট্রেচারের ওপর শুয়ে নেই, তার গায়ের কাফনের কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে। সে স্ট্রেচারের ওপর বসে আছে, পরনে একটা সাদা জামা। তার মাথাটা একদিকে কাত হয়ে আছে আর চুলগুলো মুখের ওপর এমন ভাবে ছড়িয়ে আছে যে তার মুখটা দেখা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বসার ভঙ্গিটা, খুব অস্বাভাবিক। আমি এক পলক মাত্র দৃশ্যটা দেখেছিলাম, আর এক মুহূর্ত সেখানে তাকিয়ে থাকার সাহস আমার হলো না। আমি চিৎকার করে মুখ ফিরিয়ে নিলাম। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাবে। আমার সারা শরীর ঘামে ভেজে গিয়েছিল। আমি আর স্টিয়ারিং ধরে রাখতে পারছিলাম না। গাড়িটা রাস্তা থেকে এদিক ওদিক চলে যাচ্ছিল। আমি কোনো মতে গাড়িটাকে নিয়ন্ত্রণে আনলাম। আমার চোখের সামনে তখনও সেই ভয়ঙ্কর দৃশ্যটা ভাসছিল। একটা মৃতদেহ স্ট্রেচারের ওপর বসে আছে। এটা কিভাবে সম্ভব? আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি কোনো খারাপ জিনিসের পাল্লায় পড়েছি? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি শুধু বুঝতে পারছিলাম আমাকে এখান থেকে পালাতে হবে। এই অ্যাম্বুলেন্স, এই লাশ, সবকিছু ছেড়ে আমাকে পালাতে হবে। কিন্তু আমি তা পারছিলাম না। দায়িত্ব আর পেশাদারিত্বের এক অদৃশ্য শেকলে আমি বাধা ছিলাম। আমি পাগলের মতো গাড়ি চালাতে লাগলাম, গতি বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু আমার মনে হচ্ছিল এই রাতের যেন কোনো শেষ নেই, এই ভয়ঙ্কর যাত্রার যেন কোনো সমাপ্তি নেই। আমার কানের কাছে তখন সেই ধাম ধাম শব্দটা বাজছিল, আর চোখের সামনে ভাসছিল কাফন ছেড়ে উঠে বসা সেই ভয়ঙ্কর অবয়বটা। ভেতরের ক্যাবিনেটে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আমার পক্ষে আর এক মুহূর্ত স্থির থাকা সম্ভব ছিল না। আমার স্নায়ুচাপ চরমে পৌঁছেছিল। মনে হচ্ছিল আমার মস্তিষ্কটা ফেটে যাবে। আমি স্টিয়ারিং ধরেছিলাম ঠিকই, কিন্তু আমার হাত দুটো থর থর করে কাঁপছিল, পা দুটো অবশ হয়ে আসছিল। চোখের সামনে কেবলই ভাসছিল স্ট্রেচারের ওপর বসে থাকা সেই অস্বাভাবিক অবয়বটা। আমি আর পারছিলাম না। এই ভয়ঙ্কর বোঝা একা বয়ে নিয়ে যাওয়া আমার সাধ্যের বাইরে ছিল। 5-7 মিনিট কোনো মতে পাগলের মতো গাড়ি চালানোর পর আমি রাস্তার একপাশে অ্যাম্বুলেন্সটা সজোরে ব্রেক কষে থামালাম। ইঞ্জিন বন্ধ করে দিয়ে প্রায় লাফ দিয়ে গাড়ি থেকে নেমে এলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি খোলা হাওয়ায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম, যেন এক ডুবে থাকা মানুষ বাতাসের জন্য হাঁসফাঁস করছে। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর একাই অ্যাম্বুলেন্সে উঠব না। যা কিছু হয়ে যাক, আমি এখানে অপেক্ষা করব। রনি আর তার চাচার গাড়িটা নিশ্চয়ই পেছনে আছে। তারা এসে পড়লে আমি তাদের সব বলবো। যদিও জানি তারা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, আমাকে পাগল ভাববে, তবু আমাকে বলতে হবে। আমি তাদের অনুরোধ করব যেন তাদের মধ্যে কেউ একজন আমার সাথে অ্যাম্বুলেন্সে বসে। একাই লাশ নিয়ে বাকি পথ যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি অ্যাম্বুলেন্স থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালাম আর গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়েছি, যাতে অন্য গাড়ির যাতায়াতে কোনো সমস্যা না হয়। আমি অধীর আগ্রহে পেছনের দিকে তাকিয়ে রইলাম। রনিদের গাড়ির হেডলাইটের আলোর জন্য অপেক্ষা করতে লাগলাম। চারপাশটা শুনশান, কেবল মাঝে মাঝে দু একটা ট্রাক শা শা করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ভয়ে অ্যাম্বুলেন্সের দিকে তাকাতে পারছিলাম না, কিন্তু কৌতূহল আর ভয় মেশানো এক অদ্ভুত তাড়নায় আমি না তাকিয়েও থাকতে পারলাম না। আমি যখন অ্যাম্বুলেন্সের দিকে নজর ফেললাম, তখন আমার রক্ত জল হয়ে গেল। আমার শরীর যেন ভয়ে পাথরের মতো জমে গেল। আমি দেখলাম সে মেয়েটা শান্তা এবার অ্যাম্বুলেন্সের ছাদে বসে আছে। তার পরনে সেই সাদা পোশাক। সে অ্যাম্বুলেন্সের ছাদের কিনারায় পা ঝুলিয়ে বসে আছে, আর তার মাথাটা আমার দিকে ঘোরানো। দূরত্বের কারণে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে, একটা স্থির নিষ্পলক দৃষ্টিতে। এই দৃশ্যটা আগের গুলোর চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল, কারণ এবার সে গাড়ির ভেতরে নয়, বাইরে খোলা আকাশের নিচে। অথচ আমার পাশ দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে, ট্রাক, বাস, প্রাইভেট কার। কেউ যেন তাকে দেখতে পাচ্ছে না। চালকরা নিজেদের মতো করে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, তাদের কোনো ভাবান্তর নেই। মনে হচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য এই পৃথিবীতে শুধু আমি একাই নির্ধারিত। এই উপলব্ধিটা আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিল। তার মানে এই খারাপ জিনিসটা শুধু আমাকেই তার উপস্থিতি জানান দিচ্ছে। সে শুধু আমাকে ভয় দেখাতে চায়। কিন্তু কেন? আমি তো শুধু একজন সামান্য ড্রাইভার, নিজের দায়িত্ব পালন করছি। আমার সাথে তার কিসের শত্রুতা? আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না।
আমার হাত পা কাঁপা আরো বেড়ে গেল। আমি মেয়েটার দিক থেকে চোখ ফেরাতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। যেন কোনো এক অদৃশ্য শক্তি আমার মাথাটা ওদিকে ফিরিয়ে রেখেছে। সে স্থিরভাবে বসেছিল, আর আমি স্থিরভাবে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিলাম। অনন্তকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল সেই 10-15টা মিনিট। অবশেষে আমি দৌড়ে দুটো গাড়ির হেডলাইট দেখতে পেলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রনিদের গাড়ি, তারা এসে পড়েছে। আমি যেন হাতে চাঁদ পেলাম। আমি রাস্তার মাঝখানে গিয়ে হাত নেড়ে তাদের গাড়ি থামাতে বললাম। গাড়িটা আমার পাশে এসে থামলো। রনি আর তার চাচা গাড়ি থেকে নামলো। রনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আবার কি হলো জামাল ভাই? আবার গাড়ি থামালেন যে? সব ঠিক আছে তো? আমি তাদের ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলো সম্পর্কে কিছুই বললাম না। আমি জানতাম বললে তারা বিশ্বাস করবে না, উল্টো আমাকেই দোষারোপ করবে। আমি শুধু কাঁপা কাঁপা গলায় বললাম, ভাই, আমার সাথে এমন কিছু হচ্ছে যা হয়তো আপনারা বিশ্বাস করবেন না। আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই যে আমি একা আর এই অ্যাম্বুলেন্স চালিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত লাশ নিয়ে যেতে পারবো না। দয়া করে আপনাদের মধ্যে কেউ একজন আমার সাথে আসুন। আমার কথা বলার সময় আমি একবারের জন্য অ্যাম্বুলেন্সের ছাদের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ছাদটা একদম ফাঁকা, যেন এতক্ষণ আমি যা দেখেছি তা ছিল শুধুই আমার চোখের ভ্রম। আমার কথা শুনে রনি অবাক হয়ে গেল। সে বলল, কেন ভাই, কি হয়েছে? এমনভাবে কেন বলছেন? আমি মরিয়ার মতো বললাম, ভাই, আমি আপনাকে আর কিছু বলতে পারবো না। দয়া করে আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আপনাদের মধ্যে কেউ একজন আমার সাথে না এলে আমি আর এক পাও এগোতে পারবো না। প্রয়োজনে আপনারা অন্য ড্রাইভার দেখুন। আমার মরিয়া ভাব আর বিধ্বস্ত চেহারা দেখে হয়তো রনির মায়া হলো। সে তার চাচার দিকে তাকালো। তার চাচা ইতস্তত করছিলেন, কিন্তু রনি হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজি হয়ে গেল। সে তার চাচাকে বলল, চাচা, আপনি গাড়ি নিয়ে আমাদের পেছনে পেছনে আসুন। আমি জামাল ভাইয়ের সাথে অ্যাম্বুলেন্সে যাচ্ছি। মনে হচ্ছে ওনার শরীরটা বেশি খারাপ। রনির কথায় আমি যেন প্রাণ ফিরে পেলাম। আমার মনে হলো আমি এই ভয়ঙ্কর বিপদ থেকে হয়তো বেঁচে যাব। এখন তো আমি আর একা নই, আমার সাথে একজন জলজান্ত মানুষ থাকবে। খারাপ জিনিসটা হয়তো আর আমার কাছে ঘেঁষতে সাহস পাবে না। রনি আমার পাশে এসে দাঁড়ালো। আমি কাঁপা কাঁপা পায়ে আবার অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। ড্রাইভিং সিটে বসার আগে শেষবারের মতো একবার চারপাশটা দেখে নিলাম। না, কোথাও কিছু নেই। রনি আমার পাশের সিটে বসলো। আমি ইঞ্জিন স্টার্ট দিলাম। আমার মনে এবার একটু স্বস্তি ফিরে এসেছিল। আমি ভেবেছিলাম হয়তো বাকি পথটা শান্তিতেই কাটবে, কিন্তু আমি জানতাম না আমার এই স্বস্তি ছিল ক্ষণিকের। সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কাটা তখনও আমার জন্য অপেক্ষা করছিল। রনি পাশের সিটে বসার পর আমার মনে যেটুকু স্বস্তি এসেছিল তা ছিল ঝড়ের আগের অদ্ভুত শান্ত পরিবেশের মতো। আমি ভেবেছিলাম দুজন মানুষ একসাথে থাকলে হয়তো সেই অশুভ উপস্থিতিটা আর বিরক্ত করার সাহস পাবে না। আমি স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালাতে শুরু করলাম। রনি আমার সাথে স্বাভাবিক কথাবার্তা বলার চেষ্টা করছিল। তার বোনের কথা, তাদের গ্রামের বাড়ির কথা এসব বলছিল। আমি হু হা করে উত্তর দিচ্ছিলাম, কিন্তু আমার পুরো মনোযোগ ছিল অন্যদিকে। আমার কান দুটো খাড়া ছিল কোনো অস্বাভাবিক শব্দের জন্য, আর চোখ দুটো বারবার আয়নায় আর পাশের সিটে বসা রনির দিকে চলে যাচ্ছিল। 10-15 মিনিট কেটে গেল। হাইওয়ের নিস্তব্ধতা ভেঙে আমাদের অ্যাম্বুলেন্স এগিয়ে চলছিল। আমি ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম। হয়তো সত্যি আমার মনের ভুল ছিল, হয়তো অসুস্থ শরীর আর একা থাকার কারণে আমি অতিরিক্ত ভয় পাচ্ছিলাম। এখন যখন রনি আমার সাথে আছে তখন আর কোনো সমস্যা হবে না। এসব ভাবতে ভাবতেই আমি কথা বলার জন্য একবার রনির দিকে তাকালাম, আর তাকানোর সাথে সাথেই আমার শির দ্বারা দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। আমার চোখ দুটো যেন কপালে উঠে গেল। আমার নিঃশ্বাস মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। আমি দেখলাম আমার পাশের ড্রাইভিং সিটে রনি বসে নেই, সেখানে বসে আছে শান্তা। সেই সাদা পোশাক, সেই ফ্যাকাশে মুখ, সেই এলোমেলো চুল। সে আমার দিকে ফিরে বসে আছে। তার চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে কোনো পলক নেই। নির্জীব নিষ্প্রাণ দুটো চোখ দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছে। আমি ভয়ে চিৎকার করতে গিয়েও পারলাম না। হঠাৎ করে মেয়েটা তার দুটো হাত বাড়িয়ে আমার 2 হাত শক্ত করে ধরলো, যে হাতগুলো স্টিয়ারিং এর উপর রাখা ছিল। তার হাতের স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা। সে আমার হাত ধরে প্রচন্ড জোরে ঝাঁকাতে শুরু করলো। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু তার চোখে ছিল এক ভয়ঙ্কর শূন্যতা। আরে ভাই, ভাই, কি করছেনটা কি? আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে। সামনে তাকিয়ে চালান। একটা পরিচিত কণ্ঠস্বরে আমার ঘোরটা কাটলো। আমি যেন চেতনা ফিরে পেলাম। আমি সজোরে একটা ঝাঁকুনি দিয়ে উঠলাম। তাকিয়ে দেখলাম আমার হাত ধরে যে ঝাঁকাচ্ছে সে শান্তা নয়, রনি। আমার পাশের সিটে রনিই বসে আছে। তার চোখে মুখে রাজ্যের বিস্ময় আর বিরক্তি। আমি বুঝতে পারলাম আমি আবারও ভয়ঙ্কর এক বিভ্রমের শিকার হয়েছিলাম, কিন্তু সেই অনুভূতিটা এতটাই বাস্তব ছিল যে আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না। আমার সারা শরীর ঘামে ভেজে গিয়েছিল। রনি বলল, কি হয়েছে আপনার?
আপনি হঠাৎ করে আমার দিকে এমন ভয়ঙ্কর চোখে তাকিয়ে স্টিয়ারিং ছেড়ে দিলেন কেন? আপনার কি শরীর খুব বেশি খারাপ লাগছে? গাড়ি থামাবো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না না, কিছু হয়নি, ঠিক আছে। আসলে আসলে ঘুম পাচ্ছিল, তাই হয়তো। আমি একটা দুর্বল অজুহাত দাঁড় করালাম। রনি আমার কথা পুরোপুরি বিশ্বাস করলো বলে মনে হলো না। সে সন্দিহান দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি আর তার দিকে তাকালাম না। সামনের দিকে তাকিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম। কিন্তু আমার মন থেকে ভয় এক বিন্দুও কমেনি। আমার বারবার মনে হচ্ছিল, এই যে ছেলেটা আমার পাশে বসে আছে, সে কি সত্যি রনি নাকি শান্তারই কোনো রূপ? এই ছেলেটা আবার সেই লাশ মেয়েটাতে পরিণত হবে না তো? এই তীব্র ভয় আর সন্দেহের দোলাচলে আমি গাড়ি চালাচ্ছিলাম। আমি বারবার আর চোখে রনির দিকে তাকাচ্ছিলাম। প্রতিবারই আমি তাকে স্বাভাবিক মানুষ হিসেবে দেখছিলাম, কিন্তু আমার মনকে আমি শান্ত করতে পারছিলাম না। আমার এই বারবার তাকানোটা রনির নজর এড়ালো না। কিছুক্ষণ পর সে বেশ বিরক্ত কণ্ঠে বলল, দেখুন ভাই, আপনি প্রায় আধা ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছেন। এই সময়ের মধ্যে আপনি 10 বার সামনে তাকাচ্ছেন, তো 20 বার আমার দিকে তাকাচ্ছেন। এভাবে গাড়ি চালালে তো নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। আপনি কি আমার সাথে কোনো ঠাট্টা শুরু করলেন নাকি? তার কথায় আমি ভীষণ অসহায় বোধ করলাম। আমি তাকে কিভাবে বোঝাবো যে আমার সাথে কি হচ্ছে? আমি যদি সত্যিটা বলি, সে হয়তো আমাকেই গাড়ি থেকে নামিয়ে দেবে, ভাবে আমি নেশা করেছি বা পাগল হয়ে গেছি। আমি শুধু লজ্জিত ভঙ্গিতে মাথা নেড়ে বললাম, মাফ করবেন ভাই, আর এমন হবে না। কিন্তু আমার ভেতরের আতঙ্ক কমছিল না। আমি তখন ফ্রন্ট মিররের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার অত্যারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। আমি দেখলাম আয়নার প্রতিফলনে আমি আর রনি একা নই। আমাদের দুজনের ঠিক মাঝখানে পেছনের সিটের মতো করে বসে আছে শান্তা। তার মুখে এক বিভৎস বাঁকানো হাসি, যে আয়নার ভেতর থেকে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো আমি জ্ঞান হারাবো। আমি চোখ বন্ধ করে ফেললাম, আবার খুললাম। না, সে এখনো সেখানে আছে, একই রকম ভয়ঙ্কর হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রনিকে পরীক্ষা করার জন্য কাপা গলায় জিজ্ঞেস করলাম, ভাই, এখানে কি আমরা দুজন ছাড়া আর কেউ আছে? রনি আমার প্রশ্ন শুনে আরো বিরক্ত হলো। সে বলল, আপনি কি শুরু করলেন বলুন তো? এখানে তো শুধু আমি আর আপনি আছি, আর কে থাকবে? এগুলো আপনার চোখে পড়ে না? আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ স্টিয়ারিং ধরে রইলাম। আমি বুঝতে পারলাম এই ছায়ামূর্তি শুধু আমি দেখতে পাচ্ছি, রনির কাছে এর কোনো অস্তিত্বই নেই। আমি বারবার আয়নার দিকে তাকাচ্ছিলাম, আর প্রতিবারই দেখছিলাম মেয়েটা সে একই রকম বিভৎস হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে আল্লাহর নাম জপতে লাগলাম। ঠিক সেই সময় আমি অনুভব করলাম গাড়ির গতি আপনা আপনি কমে আসছে। আমি অ্যাক্সিলারেটরে চাপ দিচ্ছি, কিন্তু গাড়ি যেন আর এগোতে চাইছে না। মনে হচ্ছে গাড়িটা হঠাৎ করে ভীষণ ভারী হয়ে গেছে, যেন গাড়ির মধ্যে অজানা কোনো বিশাল ওজন চাপিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনটা গুঙ্গানের মতো শব্দ করছে, কিন্তু গতি বাড়ছে না। আমি বুঝতে পারছিলাম এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটা সে অশুভ শক্তিরই কাজ। সে চায় না আমরা সহজে গন্তব্যে পৌঁছাই। আমার সমস্ত শরীর ভয়ে, ক্লান্তিতে, অসহায়তায় ভেঙে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না এই ভয়ঙ্কর রাতের শেষ কোথায়। গাড়িটা যেন আর চলতে চাইছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি পেছন থেকে টেনে ধরেছে। আমি অ্যাক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু গাড়িটা যেন কচ্ছপের গতিতে এগোচ্ছিল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল, যা বেয়ে চিবুক পর্যন্ত গড়িয়ে পড়ছিল। রনিও গাড়ির এই ধীর গতিতে অবাক হচ্ছিল, কিন্তু সে হয়তো ভাবছিল এটা কোনো যান্ত্রিক ত্রুটি। সে আমাকে দু একবার জিজ্ঞেসও করলো, গাড়ির কি হয়েছে? আমি শুধু সংক্ষেপে বুঝতে পারছি না বলে উত্তর দিয়েছিলাম। আমি তখনও ফ্রন্ট মিররে সেই ভয়ঙ্কর অবয়বটা দেখতে পাচ্ছিলাম। মেয়েটা তখনও আমাদের দুজনের মাঝখানে বসেছিল, তার মুখে সে বিভৎস হাসি লেগেছিল। আমি সেদিক থেকে চোখ ফিরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই রাত হয়তো আমার জীবনের শেষ রাত হতে চলেছে। হঠাৎ করে আমি আমার কপালে একটা ভেজা ভেজা অনুভূতি পেলাম। প্রথমবার ব্রেক কষার সময় যে জায়গাটা ফেটে গিয়েছিল, সেখান থেকে যেন কিছু একটা গড়িয়ে পড়ছে। আমি হাত দিয়ে স্পর্শ করে দেখলাম চটচটে গরম তরল রক্ত। আমি খেয়াল করলাম মাথা ফেটে যাওয়ার পর যে ছোট্ট কাপড়ের টুকরোটা বা পট্টিটা বেঁধেছিলাম, সেটা পুরোপুরি রক্তে ভেজে গেছে। শুধু তাই নয়, ফোঁটা ফোঁটা রক্ত সেখান থেকে চুইয়ে আমার কপাল, গাল বেয়ে নিচে পড়ছে। আমি আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। আমার পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে। কপালের ক্ষত থেকে অনবরত রক্ত ঝরে আমার শার্টের কলার পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এত রক্ত বের হচ্ছে, আমি আর স্থির থাকতে পারলাম না। গাড়িটা রাস্তার এক পাশে থামিয়ে দিলাম। পাশে বসে থাকা রনিকে বললাম, ভাই দেখেন তো, ওই পাশে একটা পানির বোতল আছে। আমার মাথা ফাটা জায়গায় দিয়ে এত পরিমাণে রক্ত বের হচ্ছে যে মুখটা একদম রক্তে ভরে গেছে। একটু ধুয়ে পরিষ্কার করে নিই, নইলে আমি আর গাড়ি চালাতে পারবো না। আমার কথা শুনে রনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো উদ্বেগ ছিল না, ছিল রাজ্যের বিস্ময়। সে কয়েক মুহূর্ত আমার দিকে স্থির চোখে তাকিয়ে থাকলো। আমি অধৈর্য হয়ে বললাম,
কি হয়েছে? ওভাবে তাকিয়ে আছেন কেন? বোতলটা দিন। রনি ধীর স্থির গলায় বলল, আপনার মুখে তো কোনো রক্ত নেই। আমি চমকে উঠলাম, বললাম, কি বলছেন এসব? আমার পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে, আর আপনি বলছেন রক্ত নেই? রনি বলল, আমি সত্যি কথাই বলছি জামাল ভাই, আপনার মুখে এক ফোঁটাও রক্ত নেই। আর আপনার হাতের ওই কাপড়টাতেও শুধু এক কোনায় সামান্য একটু রক্ত লেগে আছে, যা শুকিয়ে গেছে। আপনার মুখ একদম পরিষ্কার। তার কথা শুনে আমি অবিশ্বাস্য দৃষ্টিতে আমার হাত ধরে থাকা কাপড়ের টুকরোটার দিকে তাকালাম। আমি যা দেখলাম তাতে আমার শরীরে হিম হয়ে গেল। রনি ঠিকই বলছে, কাপড়ের একটা কোনায় শুধু সামান্য রক্তের দাগ, বাকিটা একদম পরিষ্কার। আমি গাড়ির ভেতরের আয়নায় নিজের মুখটা দেখলাম, আমার মুখে রক্তের কোনো চিহ্নই নেই। কিন্তু কিছুক্ষণ আগেও আমি স্পষ্ট দেখেছিলাম আমার মুখে রক্তে ভেসে যাচ্ছে। আমি অনুভব করছিলাম গরম রক্ত আমার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। তাহলে ওটাও কি আমার বিভ্রম ছিল? সেই খারাপ জিনিসটা এবার আমার সাথে এমন ভয়ঙ্কর খেলা খেলছে। আমার আর বুঝতে বাকি রইল না যে আমি যে মেয়ের লাশ বহন করছি সেই লাশের সাথে কোনো অশুভ শক্তি ভর করেছে এবং সে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলতে চাইছে। আমি আর একটা কথা বললাম না, রনির দিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমার ভেতরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। আমি চুপচাপ আবার গাড়ি স্টার্ট দিলাম। এবার আর কোনো কথা নয়, কোনো দিকে তাকানো নয়। আমি শুধু সামনের রাস্তার দিকে তাকিয়ে রইলাম। আমার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই লাশটাকে তার ঠিকানায় পৌঁছে দিয়ে এখান থেকে মুক্তি পাওয়া। অবশিষ্ট পথটুকু কিভাবে কেটেছিল তা আমার ঠিক মনে নেই। আমি প্রায় ঘোরের মধ্যেই গাড়ি চালাচ্ছিলাম। অবশেষে ভোরের আলো ফোটার ঠিক আগে আগে আমরা কিশোরগঞ্জে শান্তাদের বাড়ির সামনে পৌঁছালাম। গন্তব্যে পৌঁছানোর সাথে সাথেই আমি প্রায় লাফ দিয়ে গাড়ি থেকে নামলাম। রনিকে বললাম, ভাই, যত দ্রুত সম্ভব হয় আপনাদের লাশ নামিয়ে আমার গাড়ি খালি করে দিন, আমাকে এক্ষুনি ফিরতে হবে। আমার গলার স্বরে এমন মরিয়া ভাব ছিল যে রনি আর কোনো প্রশ্ন করল না। বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। রনি আর তাদের আত্মীয় স্বজনরা লাশ নামানোর জন্য এগিয়ে এলো। আমি আর রনি মিলে অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুললাম। দরজা খোলার সময় আমার বুকটা ধরফর করছিল। আমি ভয় পাচ্ছিলাম, ভেতরে না জানি আবার কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। কিন্তু দরজা খোলার পর আমি দেখলাম ভেতরে সবকিছু স্বাভাবিক। শান্তার দেহটা ঠিক সেভাবেই কাফনে মোড়ানো অবস্থায় স্ট্রেচারে শোয়ানো আছে, যেভাবে আমি তাকে ঢাকা মেডিকেলে পেয়েছিলাম। কোনো নড়চড় নেই, সবকিছু শান্ত। আমি অবাক হলাম, তাহলে এতক্ষণ ধরে যা ঘটছিল তার কি সবই আমার মনের ভুল? ভয় আমার হাত পা তখনও কাঁপছিল, কিন্তু বাইরের কেউ আমার ভেতরের এই ঝড় দেখতে পাচ্ছিল না। আর আমি কাউকে কিছু বলতেও পারছিলাম না, কারণ আমি জানতাম কেউ আমার কথা বিশ্বাস করবে না। তাড়াতাড়ি করে লাশটা নামিয়ে তাদের বাড়ির গেটের সামনে রাখা হলো। রনির চাচা এসে আমার বাকি টাকাটা মিটিয়ে দিলেন। আমি এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, টাকাটা পকেটে নিয়েই গাড়িতে উঠে বসলাম। ঢাকার পথে রওনা দেওয়ার জন্য ইঞ্জিন স্টার্ট দিলাম। কিন্তু আমার দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। হাসপাতালে ফেরার পথে ফাঁকা গাড়িতেও আমি একা ছিলাম না। আমি অনুভব করছিলাম এখনো গাড়ির মধ্যে কেউ আছে। তখন একটু পরপর গাড়ির পেছন দিক থেকে সেই ঠক ঠক করে টোকার আওয়াজ আসছিল। কখনো বা ভেসে আসছিল চাপা হাসির শব্দ, আবার কখনো করুণ কান্নার সুর। ভয়ে আমার অনবরত ঘাম ঝরছিল। আমি কোনো মতে সে অভিশপ্ত রাতটা পার করে সকালে হাসপাতালে পৌঁছালাম। সেখান থেকে সোজা নিজের বাসায়। আমার শরীরটা জ্বরে আগেই কাহেল ছিল, তার উপর এই ভয়ঙ্কর মানসিক ধকল। আমি পুরোপুরি ভেঙে পড়লাম। পরের দিন সকালে প্রচণ্ড শরীর ব্যথা নিয়ে আমার ঘুম ভাঙল। আমি কাজ থেকে আরো বেশ কয়েকদিনের জন্য ছুটি নিলাম। সে রাতের পর আমি অনেক দিন আর রাতে একা অ্যাম্বুলেন্স চালাতে পারিনি। সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে ফেরে। পাশের খালি সিটটা দেখলে আজও আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি জানি না সেদিন আমার সাথে যা ঘটেছিল তা কি আমার অসুস্থ মস্তিষ্কের কল্পনা ছিল নাকি সত্যিই কোনো অশুভ শক্তির প্রভাব ছিল, কিন্তু আমি একটা জিনিস জানি, সে রাতের পর আমার জীবন আর আগের মতো নেই। সেই রাতের আতঙ্ক আমার আত্মার মধ্যে স্থায়ীভাবে বাসা বেঁধেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল সুমনের পাঠানো জামালের ঘটনা। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন সাব্বির আহমেদ মুন্সিগঞ্জ থেকে। তিনি তার মামা জামাল উদ্দিনের সাথে ঘটা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি সাব্বিরের সেই ঘটনায়। সাব্বিরের নানা বাড়ি নদী পাড়ের একটা জায়গা, মানে পদ্মা নদীর কাছাকাছি একটা জায়গা, এবং তার নানার যে ভিটা ছিল বেশ বড় একটা ভিটা, সেখানে তারা একান্নবর্তী পরিবার ছিল। তো যাই হোক, 1998 সালের দিকে সেই পরিবারে ভাগাভাগি হয় এবং সাব্বিরের মামারা, মানে 4 মামা ছিল, তারা 4টা আলাদা আলাদা ঘর পান। তো তার যে ছোট মামা জামাল উদ্দিন, তার ঘরটা ছিল নদীর বেশ কাছে, মানে যেখানে তিনি জায়গা পেয়েছেন এবং নতুন করে ঘর করেছেন। এবং সেই ঘরের পাশে তাদের ঘরের ভিটা থেকে বেরোলেই বেশ বড় একটা ক্ষেত ফসলের মাঠ, এবং তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নদী বয়ে গিয়েছে।
বেশ শীর্ণ হয়ে গেছে নদী, বাট ওখানে নদী বয়ে গেছে। তো জামাল উদ্দিন ইচ্ছা করে ওই জায়গাটা নিয়েছেন, তার ভাইদের রিকোয়েস্ট করেছিলেন যেন তার ভাইরা তাকে ওই জায়গাটা দেয়, এবং তার ভাইরা ওইটাই মেনে নিয়েছিলেন তার সাথে, এবং তিনি ওই জায়গায় ঘর করছেন। তো তখন তার বাবা কিন্তু তাকে বিয়ে দেন তার কিছুদিন আগে। তো যাই হোক, নতুন বউ নতুন ঘর, জামাল উদ্দিন সাহেবের বেশ কাটছিল তার সময়টা। তিনি দিনের বেলা তার বাবার সাথে ব্যবসার কাজে থাকতেন, সন্ধ্যার পর এসে ঘরে চলে যেতেন এবং বেশ ভালোই সময় কাটাতেন। দিনের বেলা তার স্ত্রী তার পরিবারের অন্যদের সাথে থাকলেও রাতের বেলা নিজেদের বাসায় এসে ঘর বাড়ি গোছাতেন আর কি, নিজের ঘর। একান্নবর্তী পরিবার যদি হঠাৎ একটু আলাদা হয়, আলাদা বলতে বেশ দূরে না, কাছাকাছি তাদের সবার লোকেশন, যা হয় আর কি। তো সন্ধ্যার পর জামাল উদ্দিন সাহেবের মন খুব একটা টিকতো না, যদিও তিনি বিয়ে করছেন, এখন আর সেই বন্ধু বান্ধবদের সাথে আগের মতো যান না আড্ডাবাজি করতে। তো ঘরে খুব বেশিক্ষণ থাকতে পারতেন না, তার মন ছটফট করত। এই কারণে তিনি মাছ মারতে যেতেন। তিনি তার স্ত্রীকে বলতেন যে আমি মাছ ধরতে চাই। তো তার স্ত্রীও বলতেন আচ্ছা যান, কারণ জানে যে তাকে আটকায় রেখে লাভ নাই, সে যাবে। তো জামাল উদ্দিন তার ওই বড়শি আর জিনিসপত্র নিয়ে এরকম বেরিয়ে যেতেন এবং মাছ ধরে ফিরে আসতেন। একদিনকার ঘটনা, তিনি গেছেন জামাল উদ্দিন সাহেব। তো ওই দিন তার বাবার সাথে এই মানে কিছু কাজ করে, কাচারি বাড়িতে কাজ টাজ করে তার বেরোতে দেরি হয়েছিল। তিনি বাসায় আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, 7:30 8টা। তো গ্রামের জন্য এটা মোটামুটি কিন্তু ভালোই রাত। তো বাসায় এসে তিনি কিছু খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটায়, যখন মানে ভাল লাগতেছে না, এখন তো আসলে এমন একটা সময় যে তার মানে ঘুমাতেও পারবেন না তিনি, আবার বসেও থাকতে পারবেন না, কারণ তিনি রাত জেগে থাকেন, বেশ রাত করে ঘুমান। তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমি মাছ ধরতে চাই। স্ত্রী বললেন আপনি এখন যাবেন? বলে যে হ্যাঁ এখন যাবো, বেশিক্ষণ থাকবো না। তিনি স্ত্রীকে অনেক বুঝায়, ভুজুং বাজুং বুঝায়, তারপর তিনি বেরোলেন। বের হয়ে তিনি হাঁটা ধরলেন, একেবারে তার বাসা থেকে বের হয়ে ওই ক্ষেতের মধ্যে যে কোনাকুনি হেঁটে যাচ্ছেন, তার হাতে ছিপ, তার হাতে তার ওই বালতি, তার মধ্যে জিনিসপত্র, এগুলো নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। আর জামাল উদ্দিন সাহেব নাকি একা মাছ ধরতে বেশ পছন্দ করতেন, এটা তার একটা পছন্দের জিনিস ছিল। দল বেঁধে কয়েকজন নিয়ে মাছ ধরতেন না, তিনি মনে করতেন যে একা মাছ ধরলেই ভালো ধরা যায়। যাই হোক, তিনি একেবারে হাঁটতে হাঁটতে ওই ক্ষেত পার হয়ে একদম নদীর পাড়ে চলে আসলেন। তো একটা জায়গায় তার নৌকা বাঁধা ছিল, এই জায়গায় তিনি তার নৌকা রাখতেন, ওই পাশে তার ভাইদের নৌকা আছে বেশ দূরে। তো তিনি চিন্তা করলেন যে নৌকা নিয়ে একটু সামনে চলে যাই। নদীতে তেমন একটা এখনই নাই, মানে খুব বেশি বড় না নদী, স্রোত বেশি নাই। তো তিনি ওই নৌকা নিয়ে এই ছিপ টিপ নিয়ে আস্তে আস্তে করে সামনে চলে গেলেন। তো গিয়ে একটা জায়গা মোটামুটি মনে করলেন যে এই জায়গাটা বেশ ভালোই, এখানে মাছ টাছ পাওয়া যাবে, তার তো একটা আন্দাজ আছে। তো ওখানে বসে তিনি বড়শি ফেললেন, বসে আছেন। খুব সুন্দর রাত, বাতাস বইতেছে, বেশ সুন্দর মৃদুমন্দ বাতাস। আর নৌকাটাকে তিনি একদম পাড়ে নিয়ে আসছেন, এসে তিনি ওইখানে খুঁটা গেড়ে দিয়েছেন, নৌকা আটকায় আছে। এর মধ্যে তিনি ছিপ ফেলে বসে আছেন। গাছের পাতাগুলো নড়তেছে, তিত্তির করে কাঁপতেছে, চাঁদের আলো পড়ে বেশ অন্যরকম লাগতেছে। তো বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎ তার এই ফটনা নড়লো এবং তার বড়শিটা টান পড়লো। তিনি বুঝলেন যে মাছ আটকাইছে। সাথে সাথে তিনি শুরু করলেন স্ট্রাগল মাছ ওঠানোর জন্য। বুঝতে পারলেন বেশ বড় একটা মাছ। বেশ খানিকক্ষণ কসরত করার পরে তিনি দেখলেন পানির বেশ কয়েক ফিট নিচেই বেশ বড় আলোড়ন উঠছে। আর তিনি বুঝলেন যে বেশ বড় মাছ, বেশ এরকম মানে নাড়া দিতেছে এরকম করে। তো তিনি মানে বেশ মানে কসরত করতেছেন, কসরত করতে করতে একসময় মাছটার মাথা উঠে আসলো, একটা আড় মাছ, বড় আড় মাছ। অনেকক্ষণ তিনি এরকম করতে করতে একসময় মাছটাকে উঠায় ফেললেন। উঠায় ফেলে তো খুব খুশি, নৌকাতে উঠায় একদম বড় একটা মাছ, এবং ধরে রাখতে কষ্ট হচ্ছে, নড়তেছে, এরকম লাফাইতেছে। তো তিনি বুঝলেন যে এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এরকম বালতির মধ্যে ফেললেন। ফেলে এবং বালতি ঝটঝট করে কাঁপতেছে এরকম। খুব খুশি তিনি চিন্তা করলেন যে না, আর এখন আর সময় নাই। এমনিও ওয়াইফকে বলে আসছেন যে তাড়াতাড়ি চলে আসবেন বাসায়, বেশিক্ষণ থাকবেন না। এত বড় মাছ যখন পাইছেন, এখন তো আর তার প্রশ্নই আসেন এখানে বেশিক্ষণ থাকা। তিনি সাথে সাথে ওই নৌকার খুলে, ওই খুঁটি খুলে, আংটা যেটা দিয়ে অ্যাঙ্কর করছিলেন, তিনি নৌকা বাইতে শুরু করলেন। বালতিটা রাখছেন নৌকার ঠিক মাঝখানে, কাঠটা সরায় অর্ধেক ঢুকায় রাখছেন, কারণ যদি মাছ লাফ দেয়, বেশ অ্যাক্টিভ মাছ, বড় এরকম বাঁকা হয়ে রয়েছে বালতির মধ্যে, লেজ ঝাঁপাইতেছে এরকম। যাই হোক, নৌকা বাইতে 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 তিনি কাছে চলে আসেন। দূরে দেখলেন যে তাদের পাড় যেখান দিয়ে নৌকা রাখেন, ওখানে চলে আসলেন। এসে নৌকা রাখলেন, রেখে ওটাকে বাঁধাই দিলেন ইসের সাথে, বাঁধায় খুঁটির সাথে বাঁধলেন, বেঁধে ওই বালতি নিয়ে উঠে আসলেন। তো বালতি নিয়ে যখন উঠে আসতেছেন, তার কাছে কেন জানি মনে হলো তার নৌকার উপর দিয়ে একটা বেশ উষ্ণ বাতাস, বেশ গরম বাতাস একটা। এই ধরনের বাতাস ইউজুয়ালি মানে এখানে খুব একটা পান না। তিনি এগুলা ওই যে কোনো গাড়ি ঘোড়ার সামনে দিয়ে গেলে এরকম বাতাস লাগে, ইঞ্জিন থেকে বের হয় যেরকম, এরকম একটা গরম বাতাস, আনইউজুয়াল। মানে এমনি গরম বাতাস হঠাৎ দেখা যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে, সেটা থাকে দুপুরে থাকে, বাট এরকম রাতের বেলায় সব ঠান্ডা বাতাস বইতেছে, এর মধ্যে একটা গরম বাতাস। ঠিক মনে হলো তার নৌকার উপর দিয়ে এসে
তার শরীরের উপর দিয়ে বয়ে গেল এবং তার শরীরটা যেন কেমন অস্বস্তি লাগা শুরু করলো এই বাতাসের সাথে। কারণ ভারী ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে। স্পেশালি তার কাছে মনে হচ্ছিল যে তার 2 হাতের উপরে, তার যে 2 কাঁধের এখানে মনে হচ্ছে বেশ ভার, অ্যাজ ইফ কোনো ব্যাগ ট্যাগ যদি পিঠের মধ্যে নেয় যেরকম ভার হয় ওরকম লাগতেছে। তো একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন, চিন্তা করলেন তার ব্লাড প্রেশার বাড়ছে নাকি, এগুলো চিন্তা করছেন। তিনি চিন্তা করেন অনেকদিন ডাক্তারের কাছে যাই না, কি ব্যাপার হঠাৎ করে গরম বাতাস লাগলে এরকম লাগতেছে কেন, এই চিন্তা করে তিনি আসতেছেন। আবার মনে মনে চিন্তা করতেছেন যে তার মা বলে যে বাতাস লাগে অনেক সময়, রাত্রেবেলা মাছ ধরতে যাইস না, তার মা এরকম মানা করে। তো চিন্তা করেন এরকম কিছু কি, তো তিনি এগুলো পাত্তা দিতেন না। তারপরও ওই চিন্তা ভাবনা করে ওই তার চিপ টিপ সব নিলেন, গোছাইলেন, বালতিটার মধ্যে নিয়ে তিনি হাঁটা দিলেন। বালতি কিন্তু এরকম ঝাঁকা খেতেছে বারবার। এরকম করতে করতে তিনি হেঁটে ওই ক্ষেতের মধ্যে উঠলেন, ক্ষেত দিয়ে আসতেছেন। তো ক্ষেতের মধ্যে যে আসতেন তখন কিন্তু ফসল মোটামুটি মানে পাকে নাই, আরো মানে একটু কাঁচা কাঁচা অবস্থা ফসলের, কাঁচা পাকা ফসল এরকম। ওখানে বাতাস বইতেছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছন পেছন কেউ আসতেছে, এরকম লাগা শুরু করছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, চিন্তা করলেন যে আমার পেছন পেছন কে আসবে এখানে, মানে তার মানে একটু অস্বস্তি লাগতেছে এটাতে। তিনি বারবার পিছন ফিরে তাকাইলেন কয়েকবার, দেখলেন কিছুই নেই। পিছন ফিরে তাকাচ্ছেন, দেখতে ওই যে ফসলের মাঠে বাতাস চলে গেলে যেরকম হয় সেরকম বাতাসে এই ক্ষেতগুলা নড়তেছে। তিনি একটু অস্বস্তি ফিল করতে করতে তিনি যাচ্ছেন সামনে। বেশ ভারী লাগতেছে বালতিটা এবং তার কাঁধের মধ্যে বেশ ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে যে তার ঘাটটা ভারী হয়ে আসছে। তো চিন্তা করলেন যে এরকম বেরোনোর মনে হয় ঠিক হয় নাই, আবার মনে হয় ব্লাড প্রেশার বেড়ে গেছে। আরো অনেক কিছু শুনেন মানুষের কাছে ব্লাড প্রেশার বাড়লে যেরকম হয়। যাই হোক, কষ্ট করে তিনি বালতি নিয়ে আসতেছেন। মাছটার ওজনও আছে প্রায় 2-3 কেজির উপরে, মাছ 3 কেজির উপরে হবে মাছটার ওজন, মানে আমার ভালোই বড় মাছ। তো তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে এক সময় তার বাসার উঠানে ঢুকলেন। তো উঠানে ঢুকে দেখলেন যে উঠান তো খালি, উঠানের মধ্যে বাতি নাই, অন্ধকার। তার যে ওই রান্নাঘর সেটাও খালি পড়ে আছে। তো তিনি এখান থেকে ডাক দিলেন তার ওয়াইফকে, নাম ধরে জোরে জোরে কয়েকবার ডাকলেন। তো ডাকার পর দেখলেন যে তার স্ত্রী দরজা খুলছে, তার ঘরের ভেতর থেকে আলো এসে পড়ছে উঠানে। তিনি বললেন যে এই মাছ কাটতে হবে, আসো, মাছ পাইছি, বিশাল মাছ, দেখো দেখো দেখে যাও। বলে তিনি সেই মাছ নিয়ে আসলেন। তার স্ত্রীও খুশি হয়ে বেরোলো। তার স্ত্রী খুশি হইতেন মাছ দেখলে, তাকে মাছ ধরতে পারলে খুশি হইতেন। তিনি মনে করতেন যে তার হাজবেন্ডের একটা অ্যাচিভমেন্ট। তো তিনি বের হয়ে আসছেন। তো উঠানের মধ্যে তো বাতি নাই, তিনি ওই ঘরের ভেতর থেকে হারিকেনটা নিয়ে আসছেন, এনে জ্বালাইছেন, বাড়াই দিয়েছেন। তো দেখলেন যে জামালউদ্দিন ওই বালতি এনে রাখলো। তো স্ত্রী হ্যারিকেন উঁচা করে ধরলো। তিনি বলেন দেখো, মাছের লেজ ধরে উঠায় দেখালো। তো দেখলো যে বেশ বড় মাছ। তার স্ত্রী খুব খুশি হলো, বলে যে এটার ওজন 4 কেজির বেশি হবে। তার স্ত্রী বলতেছে, বালতিটা আবার ধরে উঁচা দেখলো। তো বললো যে হ্যাঁ, এখন এটা করো, রান্না করো আজকে। এখন হ্যাঁ, তাহলে এখন কি করবো, ফ্রিজে রাখা যাবে না? না না না, এখন কিসের ফ্রিজে রাখা, ফ্রিজে রাখতে গেলে এখন আব্বার ঘরে যাওয়া লাগবে। মানে তাদের ফ্রিজটা ছিল তার আব্বার ঘরে। বলে যে এখন এগুলো না, আর তাজা মাছ এটা খামো না, বরং তুমি এখন রান্না করবা, রান্না করার পর রাতের বেলা যা দিয়ে আসুন আম্মার ঘরে, মানে রাতের বেলা সে তরকারি পৌঁছায় দিবে তার মায়ের ঘরে। তো তার স্ত্রী অগত্যা বললেন আচ্ছা ঠিক আছে চলো। তো গেলেন। তিনি বললেন যে তুমি এগুলা কাটাকাটি করো, আমি দেখি। তার কাছে খুব খুশি লাগতেছে জামাল সাহেবের। আর জামালউদ্দিন বললেন তার স্ত্রীকে যে আমার কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। তো তার স্ত্রী বললো কি হয়েছে? কেন জানি মনে হলো হঠাৎ করে মানে শরীরটা ভারী হয়ে গেল কেমন এরকম। তিনি আর ওই গরম বাতাস লাগছে এটা বললেন না, বললে তার স্ত্রী হয়তো একটু ভয় পাইতেন। কারণ দেখা যাচ্ছে যে মহিলারা এই ব্যাপারে একটু বেশি কশাস হয়। ওইটা বললেন না, বললেন শরীরটা কেমন যেন ভারী লাগতেছে। সেই তার স্ত্রী বললো যে ডাক্তার দেখাও না কেন, তুমি তো বলছি যে ডাক্তারের কাছে যাও, দেখাও, তোমার তো তুমি অনেক বেশি মাংস খাও, এই খাও, তোমার তো প্রেশার বাড়বে। যাই হোক, এগুলো বলতে বলতে তারা দুজন কথা বলতেছেন, মাছটাকে রাখছেন, হারিকেন জ্বালায়, তারপর অন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন চুলাতে। তার স্ত্রী চুলায় জ্বালায় দিলেন, কাঠ লাকড়ি ঢোকায় পাটখড়ি দিয়ে, দাও দাও করে আগুন জ্বলতেছে সেখানে। মানে চুলা জ্বলে উঠছে, কঠিন অবস্থা। এখন জামালউদ্দিন বললেন যে রান্না বাড়ার আরো সরঞ্জাম আমি এনে দিতেছি। তিনি বাসার থেকে আরো জিনিসপত্র এনে দিলেন, মাছটা রাখা হয়েছে। তো তার স্ত্রী বললেন মাছ কাটা লাগবো না? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, মাছ কাটারও ব্যবস্থা করতেছি। জামালউদ্দিন ঘরে গিয়ে তার স্ত্রীর জন্য সেই বটি আর ছাই এগুলা দিয়ে পাশে রেখে গেলেন। রেখে বললেন যে আমি যাই, আমি একটু ঘাড়ে পানি দিই, মাথায় পানি দিই, মানে একটু গোসল করে ফেলাই, শরীরটা ভারী লাগতেছে, তো কি কেমন দিন লাগতেছে, তো গোসল করে আসি। তো তার স্ত্রী বললো যে আচ্ছা আচ্ছা যাও, তুমি ওখান থেকে হারিকেনটা নিয়ে যাও, যা করো, আর এই হারিকেনটা থাক, আমি মাছ কাটি। তো বলে তার স্ত্রী মাছ কাটার মন দিল, মাছ পরিষ্কার করতেছে। আর জামালউদ্দিন চলে গেলেন তাদের কলপাড়ের দিকে। কলপাড় মানে গোসলখানার জায়গা। তো তাদের গোসলখানাটা ছিল এরকম, তাদের ঘর থেকে একটু সামনে গেলে এইদিকে এরকম চারিদিকে দেওয়া, টিনের বেড়া দেয়া, উপরে কিছু নাই, উপরে খোলা খোলা আকাশ দেখা যায়, নিচে পাকা কর, আর এর মধ্যে টিউবওয়েল লাগানো।
তো ওইখানে ঢুকে গেলেন, দরজাটা টেনে দিলেন, টিনের দরজা, আর তিনি তার ওই নতুন যে কাপড় চোপড় আনছেন, লুঙ্গি গামছা, এগুলো রাখলেন উপর দিয়ে টিনের ওই বেড়ার উপরে। আর তার যে গোসলখানা, তার পেছনে গাছ আছে, বড় পেয়ারা গাছ, সে পেয়ারা গাছের ডাল কতগুলো উঠে আসছে এখানে, আর আকাশে একটা চাঁদ। তো জামাল সাহেব ওখানে কল ছেড়ে, কল চেপে চেপে বালতি ভরলেন, বালতি ভরে তিনি গোসল করতেছেন, শুরু করছেন। তো পানি ঢাললেন যখন, তিনি বলছেন, মানে পানিটা মাথার ইসে ঘটি ছিল, ঘটির মধ্যে পানি থাকে আর কি, তো ঘটিতে পানি ভরে তিনি যখন মাথার মধ্যে দিচ্ছেন, তিনি বিসমিল্লাহ বলছেন। এটা বলার সাথে সাথে পানিটা যখন তিনি গায়ে ঢালছেন, সাথে সাথে তার গায়ে একটা ঝাড়া মারলো। বিসমিল্লাহ বলে যখন পানি ঢালছেন, গাটা একটা ঝাড়া দিল, মনে হলো যে তাকে কেউ ঝাঁকা দিয়ে দিছে এরকম। জামাল সাহেব একটু ভয় পেয়ে গেলেন, তিনি মানে কেঁপে উঠছেন, কেঁপে উঠে মনে হলো তার শরীরটা ঝাঁকি দিয়ে ঠান্ডা হয়ে গেছে সারা শরীর। পানি ঢালার পর পানিটা গায়ে কেঁপে উঠলেন তিনি। পানিটা যখন নেমে গেল, সত্যিকার মনে হলো একটা গরম ভাব, উষ্ণতা তার পা বেয়ে নেমে গেল এরকম। তিনি শব্দ পেলেন যে তার যে গোসলখানার পেছনের যে গাছটা, পেয়ারা গাছটা, ওইটাকেও নাড়া দিল, জোরে এরকম নাড়া দিল, মনে হলো ওখান থেকে পাখিটাকে উড়ে গেলে যে এরকম, সেরকম শব্দ, চটপট চটপট করে ওখানে পাখিটাকে উড়ে গেল। তিনি অবাক হলেন, কিরে এরকম শরীর ঝাড়া দিল কেন, আর এখান থেকে কি উড়ে গেল, মানে পাখিটা কি ঘর ছিল নাকি এখানে? তো যাই হোক, তিনি আবারও পানি ঢাললেন, বিসমিল্লাহ বলে ঢাললেন প্রত্যেকবার। ঢালতে ঢালতে শরীর ঠান্ডা হয়ে গেল, তার যে শরীর একটা ভারী ভাব ছিল এইটা চলে গেছে, তার মানে এই ভাবটা চলে গেল, শরীরটা অনেক হালকা মনে হইতেছে, ফ্রেশ লাগতেছে। তিনি তাড়াতাড়ি শরীর তার গা মুছে তিনি আবার নতুন কাপড় চোপড় পরে পুরোনো কাপড়গুলা ওই বালতিতে রেখে দিয়ে তিনি বেরোলেন ওখান থেকে। বের হয়ে আসতেছেন, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। তো তিনি যখন নাকি তাদের উঠানের দিকে আসতেছেন, তার কাছে হঠাৎ করে মনে হলো তাদের পাশে যে গাছগাছালি আছে ওইখানে কোনো শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন, কি রে এখানে শব্দ কি রাতের বেলা? মানে তাদের বাসার এই জায়গায়, মানে ভিটার এত দূরে কখনো শিয়াল টিয়াল আসে না, আর গ্রামের কুকুরও খুব একটা আসে না, কিন্তু শুনে মনে হচ্ছে কুকুর বা শিয়াল দৌড়ে গেলে যেরকম হয় সেরকম শব্দ। তো তিনি চিন্তা করলেন এখানে এগুলো আসছে কেন। তখন তিনি ভাবলেন, এই মাছের ঘ্রাণ পেয়ে আসছে নাকি এখানে। তার স্ত্রী তো উঠানে একা, তার স্ত্রী ছোটখাটো মানুষ, শুকনা পাতলা, সে এখানে বসেই কাজ করতেছে। তিনি ভয় পেলেন যে সে তো ভয় পেয়ে যাবে, এবং মনে হয় যে তার স্ত্রী একটু ভীত টাইপের, তার কাছে মনে হয়, আর মানে একদম নরম ধরম মানুষ আর কি। তো তিনি তাড়াতাড়ি মানে ওই ঝোপের দিকে উকি দিলেন যে কি এখানে দেখার জন্য। হারিকেনটা রেখে গেছিলেন এই পাশে, হারিকেনটা উঁচা করে নিয়ে ঝোপের দিকে উকি দিলেন। তো হারিকেনটা উঁচা করার পর 1 সেকেন্ডে একটা জিনিস মনে হয় দেখলেন তিনি, এটা তিনি পুরোপুরি শিওর ছিলেন না কি। তার কাছে মনে হলো যে একটা মানুষ যদি হয়, হামাগুড়ি যদি দেয় একটা মানুষ, সেরকম হামাগুড়ি দেওয়ার মতো একটা মানুষ খুব দ্রুত, অনেকটা বানর যেভাবে দৌড়ায় যায়, কাইন্ড অফ লাইক গরিলা বা ওই যে শিম্পাঞ্জি যেভাবে দৌড়ায় যায় 2 হাত দিয়ে, এরকম করে একটা কালো কিছু এরকম দৌড়ায় গেল মানুষের মতো, ওই ঝোপের মধ্যে যে দৌড়ায় গেল একদম সামনে, অ্যাজ ইফ যে তার আশেপাশে ছিল, ওখান থেকে দৌড় দিচ্ছে জিনিসটা সামনে। তিনিও তাড়াতাড়ি দেখে তার একটা মানে ভয় লাগছে, তিনিও দৌড় দিচ্ছে ওই সাইড ধরে। দৌড়াইতে দৌড়াইতে তিনি সামনে দিয়ে দেখলেন যে ছায়ার মতো ওইটা নাই হয়ে গেল, ওই পাশে কিছু নাই। তো তিনি অনেকক্ষণ ওই জায়গায় ঢুকে গেছেন দেখার জন্য, যেই জায়গায় তিনি ঢুকছেন ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে সবজির করছিল, মানে তার মা তার স্ত্রী সবাই মিলে করছিল। ওই যে লাউয়ের মাচা আছে, তারপর শিমের গাছ আছে, এই জায়গা মানে সবজিরই। তো উনি কিন্তু ওখানে ঢুকে গেছেন, জামাল উদ্দিন ওখানে উঠে দেখতেছেন যে ওখানে আর কিছু নাই, এইভাবে দেখতেছেন। অনেকক্ষণ ওখানে খোঁজাখুঁজি করলেন, দেখলেন কিচ্ছু নাই। তারপর চিন্তা করলেন খামাখানে সময় নষ্ট করতেছে, আমি ফিরে যাই, মানে ওয়াইফ যেখানে মাছ কাটাকাটি করছে ওখানে যাই। সে যদি হঠাৎ করে কুকুর টুকুর কিছু দেখে, এটা কি, যেটা বানরের মতো দেখলো, এটা কি চিন্তা করে তিনি হেঁটে হেঁটে আবার ওদিকে আসতেছেন, তাদের উঠানের দিকে। উঠানে কাছাকাছি আসতে এই সবজির বাগানের দিক থেকে তার চোখ পড়লো উঠানের মধ্যে। তো দেখলেন যে ওইখানে হারিকেন জ্বলতেছে, ওই ওখানে তার স্ত্রীর পাশে একটু দূরে হারিকেন জ্বলতেছে। তার স্ত্রী মাছটাকে কাটতেছে আর কি, বেশ কয়েক পিস করছে এরকম, মাথাটা আর এটাই করছে। তো এই সময় তিনি দেখতেছেন হঠাৎ করে তার চোখ পড়ছে তার স্ত্রীর পেছন দিকে, মানে তার স্ত্রীর পিঠের পেছনে দেখতেছে। তিনি দেখতেছেন ওইখানে ওই ঝোপের ভেতর থেকে 2টা চোখ জ্বলতেছে, মানে একটা জায়গায় অন্ধকার আরো ঘনীভূত হওয়া, মনে হইতেছে একদম অন্ধকারের মধ্যে থেকে একটা ডার্ক আর একটা ফিগার, চোখ 2টা জ্বলতেছে এরকম, অনেকটা ওই রাতের বেলা যেভাবে চোখ জ্বলে কুকুর বিড়ালে সেরকম চোখ জ্বলতেছে, এবং সেটা তার স্ত্রীর দিকে তাকায় আছে ওখান থেকে, মানে এক দৃষ্টিতে, মানে সেখান থেকে মাছ যে কাটতেছে ওইদিকে। তিনি দেখে বুঝতে পারলেন জিনিসটা ভালো কিছু না, এটা অন্য কোনো প্রাণীর মতো তার কাছে লাগে নাই। এরকম অন্ধকার প্রাণী একটাই হতে পারে যে কালো চিতা বা কিছু, এটা তো এখানে নাই, এটা কি। তিনি তাড়াতাড়ি তার হাতের হারিকেনটা রেখে
তিনি আশেপাশে তাকাচ্ছেন যে কিছু পান কিনা। তো তিনি পেলেন যে ওই জায়গায় ওই যে বাঁশের চিকন চেড়ার মতো, যেগুলো দিয়ে ওই যে ইসের মধ্যে সবজির বাগানে দেওয়া থাকে, মানে সাপোর্ট দেওয়া থাকে, তিনি একটাকে টেনে তুলে ফেললেন। তুলতে যায় তার হাতের মধ্যে চোচ ঢুকে গেল, তিনি এটা খেয়াল করেননি। তারপরে তিনি ওইটাকে টেনে ধরে তাড়াতাড়ি তার স্ত্রীর দিকে যাওয়া শুরু করলেন দ্রুত, মানে কিন্তু শব্দ করলেন না যে স্ত্রী যদি ভয় পায়। তিনি ওখানে পৌঁছানোর আগে দেখলেন ওই কালো ওয়াবটা শ্যাত করে ওখান থেকে তার স্ত্রীর কাছে চলে আসছে, প্রায় 3 ফিটের মতো। আর তার স্ত্রীও মনে হয় বুঝতে পারছিল কিছু। তিনি হাতের মধ্যে ওই যে চুলার চেলা কাঠ একটা বের করে শত করে ঘোরায় সামনে নিয়ে ওইটার গায়ের মধ্যে বাড়ি দিলেন, মানে ওই চেলা কাঠটা। তার মানে তার স্ত্রী বুঝছিল কিছু একটা কে দেখতেছে বা কাছে আসছে, মানে ওই টাইমিংটাও তার স্ত্রী বুঝে গেছিল। সে চেলা কাঠটা বের করে এরকম করে বাড়ি দিলেন। তো মনে হলো কেমন একটা চিজি শব্দ টাইপের, মানে শব্দটা মানে ইঁদুর যদি ডাকে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা শব্দ। আর মনে হলো যে বাড়িটা পড়ছে বাতাসের মধ্যে পড়ছে নাকি কোনো কাপড়ের মধ্যে পড়ছে, লাগলে যেরকম করে ওঠে সেরকম। কিন্তু ওই বাড়ির সাথে সাথে মনে হলো ওই জিনিসটা, ওই এটা নিজে দেখছেন জামালউদ্দিন চোখে, যে ওই কালো যে ফিগারের মতো জিনিসটা মনে হলো কালো ধোঁয়ার মধ্যে মতো একেবারে ছিটায় বাতাসে মিলায় গেল, এজ ইফ পানির মধ্যে কোনো কালি ঢেলে দিলে যেভাবে পানির মধ্যে গোলায় যায় ওরকম বাতাসের মধ্যে গোলায় সরে গেল। ততক্ষণে জামালউদ্দিন পৌঁছায় গেছেন স্ত্রীর কাছে। তিনি হাত ধরে টেনে স্ত্রীকে সরাই নিয়ে আসেন। তার স্ত্রী ভয়ে কাঁপতেছে, কে ধরে রাখছে শক্ত করে। তিনি তাকায় দেখতেছেন কিচ্ছু নেই ওই জায়গাটায়, কিন্তু ওই জায়গাটা কেমন একটা বাজে গন্ধ, খুব বাজে একটা গন্ধ, মানে খুব পচা কিছুর একটা গন্ধ। তো তিনি তাড়াতাড়ি স্ত্রীর হাত থেকে চেলা কাঠটা নিয়ে সামনের দিকে ধরে বললেন তাড়াতাড়ি ঘরে চলো, বলে ঘরের দিকে তিনি যাওয়া শুরু করলেন। স্ত্রীকে নিয়ে তিনি যখন ঘরের গেটের কাছে পৌঁছায় গেছেন তখন এই জায়গায় তিনি শব্দ পাচ্ছেন, কেমন জানি একটা গড় 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 শব্দ। তো ফিরে তাকাইলেন দরজার কাছ থেকে, হাতে কিন্তু তখনও চেলা কাঠটা আছে তার, যেখানে ওটার মধ্যে আগুন ধরে আছে। ওরা যে তাকায় দেখতেছেন যে ওই মাছের ওইখানে, ওই যেখানে মাছটা রেখে আসছে তার স্ত্রী, তার হাতে কিন্তু তখনও ওই মাছের আষ্টে আষ্টে লাগানো। তার স্ত্রী দেখতেছে ওই মাছের ওইখানে একটা কালো কুকুর, এরকম বড় একটা কালো কুকুর, চোখ দুটো জল জল করতেছে, মাছের ওইখানে মুখ নামায় তাকায় আছে তাদের দিকে। তিনি চিন্তা করলেন যে এখন কি মানে কোনো কিছু করবো নাকি। তিনি বুঝতে পারছেন যে এটা খারাপ কিছু, পিশাচ বা খারাপ জিন বা কিছু একটা, কিন্তু এবং তার স্ত্রী এটাকে বাড়ি দিছে এই আগুনের কাঠ দিয়ে, তার মানে এটার বাদে ইফেক্ট হয়, সাধারণত গ্রামে এরকম কথা শোনা যায়। তো তিনি চিন্তা করলেন যে এখন কি আরো কিছু করবে নাকি। চিন্তা করলেন যে না, এটা ঝামেলা করে লাভ নেই, এটা যখন আসছে মাছ নিতে মাছ নিয়ে যাক। তো তিনি ওই চেলাকাঠটা বাইরে ফেলে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। তো তার স্ত্রী বলতেছে, দরজা লাগাই দিচ্ছেন তিনি, তো স্ত্রী বলতেছে যে আমি হাত ধুবো না, আমার শরীরে ময়লা এরকম হাতে। বলে চুপ, দরকার নেই এখন বাইরে যাওয়ার। অনেকক্ষণ তারা ঘরে বসেছিল। তো জামালউদ্দিন সাহেব দোয়া পড়তেছিলেন, তার স্ত্রীকেও ফু দিতেছিলেন, নিজেও পড়তেছিলেন বারবার, যতটুকু যা পারেন দোয়া দুরুদ। ওর স্ত্রীকে ফু দিচ্ছেন, নিজে ফু দিচ্ছেন। অনেকক্ষণ পর তিনি দরজাটা একটু মেলে দেখতেছেন তার উঠানের মধ্যে কোনো ওই মাছের কিছুই নাই। সেই মাছের যে আষ্টে ফেলছিল তার, মানে ওই মাছের তো ওরকম আশ হয় না, বা কেটে টেটে যা যা অংশ ফেলছিল সেগুলো কিছুই নেই উঠানের মধ্যে, পুরো ফাঁকা ওই জায়গাটা। তো তিনি তখন বেরোলেন, বের হয়ে যে তিনি স্ত্রীকে দাঁড়া করে রাখছেন দরজায়, দাঁড়া করে নিজে হেঁটে হেঁটে গেছেন ওদিকে, যে দেখতেছেন কিচ্ছু নেই আসলেই। ওই যে প্লেটের মধ্যে মাছ রাখছিলেন একটা বড় একটা থালার মতো, সেটার মধ্যে কিচ্ছু নেই, মাছের আষ্টে পর্যন্ত নাই। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে গেলেন তার তার যে রান্নাঘরের কাছে যে জায়গাটা, ওখান থেকে কলসি ভর্তি পানি ছিল, কলসির পানি নিয়ে এসে তার স্ত্রীকে বললেন যে এখানে দাঁড়াও, হাত বের করো। গেটের সামনে দাঁড়াই তিনি পাশ দিয়ে হাতটা ধুয়ে দিলেন স্ত্রীর, ভিজে তিনি ঘরের মধ্যে চলে গেলেন কলসিটা নিয়ে ঢুকে গেলেন। আর রাতের বেলা আর বেরোন নাই। তাদের ঘরের আশেপাশে নাকি রাতের বেলা কুকুর কাটছে চিৎকার করে করে, এবং ভয়ঙ্কর ভাবে। এই কুকুরের কান্না তিনি শুনেন নাই আগে। তো পরদিন দিনের বেলা, ওই দিন ফজরের পর্যন্ত তারা জেগেছিল, আজান পর্যন্ত, ওই দিন আর করেনি। পরদিন দিনের বেলা জামালউদ্দিন সাহেব তিনি গেলেন তার মায়ের কাছে, যে বললেন যে এরকম এরকম ঘটনা করছে রাত্রে। তার মা তাকে বকা দিল যে তোরে কতদিন মানা করছি রাত্রেবেলা ওই করতে, মাছ ধরতে যেতে, তুই মাছ ধরতে যাস কেন রাত্রেবেলা গাঙের মধ্যে, এটা খারাপ। তোর সাথে আইছিল কালকে, বকা টকা দিল তারে। দিয়ে তার আম্মা বললেন যে তোর বউরে এখানে রাখ, বাসায় রেখে যা, তুই করবি না। তো তার স্ত্রীকে তিনি মায়ের কাছে রেখে আসছিলেন। দুপুরের পরে তার আম্মা ওইখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তাকে এনে তার স্ত্রীকে ঝাড়ান, বলে যে না, ইমাম সাহেব বলেন যে না, তার কিছু হয় নাই, তবে সে যেহেতু বাড়ি দিছে ওইটাকে, ওটা খারাপ কোনো পিচাস ছিল, মানে গ্রামের মানুষ পিচাস বলে, পিশাচকে বলে, এটা পিচাস ছিল, ওইটারে বাড়ি দিছে, এটাতে তো কোনো ক্ষতি করলেও করতে পারে। তো বলে দোয়া দুরুদ পড়ে সবসময় থাকতে হবে। ইমাম সাহেব যান ওনাদের বাসায়, ওই জামালউদ্দিনের ঘরে যান, যে ওইটা ঘরটা বন্ধ করে দেন,
বন্ধ করে দিয়ে বলেন যে দোয়া দরুদ পড়তে, তাদেরকে সবসময় নামাজ কালাম ঠিক মতো পড়তে, আর বলে যে রাতের বেলা এরকম যাওয়াটা ঠিক না, একা একা সব ভালো না লাগলে আপনি মাছ ধরতে চলে যান, এটা ঠিক না। আর যে কোনো কাজে যাওয়ার সময় দোয়া পড়ে যাবেন। আপনি কালকে একটা বড় বাচ্চা বাচ্চান, আপনি গোসল করার সময় আপনি বিসমিল্লাহ বলে পানি ঢালছেন শরীরে, এটাতে কি হচ্ছে জানেন, আপনার শরীরে ওই যে খারাপ জিনিস থাকতে পারেনি, সাথে সাথে ওটা ছেড়ে গেছে আপনার ওই জায়গায়, আপনাকে কিন্তু ভর করে আসছিল। তো যাই হোক, জামালউদ্দিন এরপরে নাকি উনি কয়েকদিন ওনার ঘরের আশপাশ দিয়ে দূর দিয়ে এরকম কুকুরের কান্না শুনতে, এবং মানে ভয়ঙ্কর কুকুরের কান্না, এটা শুনলে মানুষের নাকি মানে একদম রাতের বেলা ভয় লেগে যাবে এরকম। আর জামালউদ্দিন এরপর থেকে এই কয়দিন মানে খুব তাড়াতাড়ি বাসায় আসতো, আর তারপর তার বোনকে এনে রাখছিলেন বাসায়, মানে তার স্ত্রীর সাথে কয়দিন, যাতে ভয় না পায় এরকম। তো আস্তে আস্তে এই ব্যাপারটাই হয়ে যায়, আর ওরকম কিছু দেখেন নাই তারা। আর এমনি গ্রামে তো অনেক কথাই শোনা যায়, মাছ ধরতে পরেও গেছেন তিনি অনেক পরে, বাট একা একা আর যেতেন না, সাথে কাউকে নিয়ে যেতেন আর কি, ভাইকে বা বন্ধু কাউকে নিয়ে তারপর যেতেন। তো এরপর আর ওইরকম কিছু দেখেন নাই। তো যাই হোক, এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা, তার মামার সাথে ঘটা। আমার কাছে কিন্তু জামালউদ্দিন সাহেবের এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, বেশ ভয়ের মনে হয়েছে। আর গ্রাম বাংলার ঘটনা আমার কাছে সবসময় ক্লাসিক মনে হয়, এমনকি আমি যখন কোনো গ্রামে বেড়াতে যাই আমার কাছে সেখানকার পরিবেশটাই অন্যরকম লাগে, মনে হয় যে বেশ একটা মিস্টিক এনভায়রনমেন্ট। সন্ধ্যার পরে মনে হয় আসলেই যে এখানে একটা ভৌতিক ইমেজ কাজ করে। তো যাই হোক, আমি কল্পনা করছিলাম ঘটনাটা শেয়ার করার সময় আমার মনে হচ্ছিল যে আমি ওই জায়গায় প্রেজেন্ট আছি, বেশ লেগেছে আমার কাছে। আর আপনাদের যাদের কাছে এরকম কোনো ঘটনা আছে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি আজ থেকে প্রায় 10 বছর আগে একটি ঘটনা আপনাদের বলতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের পাশের একটি ছোট্ট গ্রামে। এতদিন কাউকে বলিনি, কারণ মানুষ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আজও গভীর রাতে সেই শব্দগুলো কানে ভেসে আসে আর ঘুম ভেঙে যায়। আমাদের গ্রামের নাম ছিল শালবন। চারদিকে ধানের ক্ষেত, মাঝখানে রাস্তা, আর গ্রামের এক প্রান্তে প্রায় 300 বছরের পুরনো একটি বিশাল বট গাছ। সবাই তাকে বটতলা বলেই চিনত। গ্রামের বয়স্ক লোকেরা বলতো সূর্য ডোবার পর কেউ যেন ওই বট গাছের কাছে না যায়, কারণ মাঝরাতে সেখানে নাকি কান্নার শব্দ শোনা যায়। আমরা ছোটবেলায় এসব গল্প শুনতাম, ভাবতাম এগুলো মানুষকে হয়তোবা ভয় দেখানোর জন্য। একদিন শহর থেকে আমার বন্ধু সুমন বেড়াতে এসেছে। রাতে আমরা গল্প করতে করতে বটতলার কথা বললাম তাকে। সে হেসে বলল, চল আজ রাতেই দেখি কে কাঁদে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু বন্ধু অনেক জোরাজুরি করতেছিল। রাত তখন প্রায় 11:30। চারদিকে একবারে নিস্তব্ধ, দূরে শুধু ঝিঝি পোকার ডাক। আমরা দুজন টর্চ হাতে ধীরে ধীরে বটগাছের দিকে হাঁটতে শুরু করলাম। যতই কাছে যাচ্ছিলাম বাতাস ততই ঠান্ডা হচ্ছিল। হঠাৎ লক্ষ্য করলাম আশেপাশে কোনো ঝিঝি পোকার শব্দ নেই, কুকুরের ডাকও থামে গেছে। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক নারীর কান্না, খুব ধীরে, তারপর একটু জোরে, বাঁচাও। আমি আর সুমন একে অপরের দিকে তাকালাম। আমার হাত কাঁপছিল। সুমন ফিসফিস করে বলল, শুনলি? আমি মাথা নাড়ালাম। আমরা টর্চের আলো বটগাছের দিকে ফেলতেই দেখি গাছের ঝুড়ি নড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে একটুও বাতাস নেই। ঠিক সেই মুহূর্তেই টর্চের আলোতে সাদা কাপড় পরা একটি অবয়ব গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। তার মুখ দেখা যাচ্ছিল না, সে একদৃষ্টিতে আমাদের দিকেই দাঁড়িয়ে রইল। আর তখনই আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত শুরু হলো। সাদা অবয়বটি একদম নড়ছিল না, মনে হচ্ছিল সে শুধু আমাদের দিকেই তাকিয়ে আছে। সুমন সাহস করে চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না। হঠাৎ অবয়বটি ধীরে ধীরে পিছনের দিকে যেতে শুরু করলো, কিন্তু তার পা নড়ছিল না, মনে হচ্ছিল সে মাটির উপর ভেসে আসে। আমরা ভয়ে জমে গেলেও কৌতূহল আমাদের টেনে নিয়ে চলল। কিছুটা দূরত্ব রেখে আমরা তার পিছু নিলাম। বটগাছের পিছনে ছিল একটি পরিত্যক্ত বাঁশঝাড়। দিনের বেলাতেও সেখানে খুব কমই মানুষ যেত।
রাতের অন্ধকারে জায়গাটি আরো ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখনই ঠক ঠক আওয়াজ আসছিল, কেউ যেন বাঁশে আঘাত করছে। চারদিকে টর্চের আলো ফেললেও কাউকে দেখা গেল না। সুমন হঠাৎ আমার হাত শক্ত করে চেপে ধরলো, কাপা গলায় বলল, রাকিব, পেছনে তাকাস না। আমি অবাক হয়ে বললাম, কেন? সে কোনো উত্তরই দিল না। ধীরে ধীরে আমি পিছনে তাকালাম। আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে আছে সেই সাদা অবয়ব, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখ বলতে কিছুই নেই, দুই চোখের জায়গায় শুধু গভীর কালো অন্ধকার, আর ঠোঁটের কোণ থেকে কালচে রঙের তরল গড়িয়ে পড়ছে। সে কোনো শব্দ করছে না, শুধু মাথাটা আস্তে আস্তে একদিকে কাত করে আমাদের দিকে দেখছে। হঠাৎ চারপাশে একসঙ্গে গ্রামের সব কুকুর চিৎকার করে উঠল। একই সঙ্গে টর্চের আলোও নিভে গেল। চারদিকে শুধু ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের ভিতর থেকে ভেসে এলো এক ফিসফিস কণ্ঠ, এত বছর পর আবার কেউ এসেছে। আমি আর সুমন বুঝে গেলাম আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে আছি যেখান থেকে ফিরে আসা খুব সহজ হবে না আমাদের জন্য। আমরা দুজনেই দিশেহারা হয়ে পড়লাম। টর্চ নিভে গেছে, চারপাশে ঘন অন্ধকার, শুধু সেই ফিসফিস কণ্ঠস্বর বারবার ভেসে আসছে, ফিরে যাও, না হলে তোমরাও আর ফিরতে পারবে না। সুমন আমার হাত ধরে বলল, দৌড় দে। আমরা প্রাণপণে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কয়েক মিনিট পর দৌড়ানোর পর বুঝলাম আমরা আবার সেই একই বট গাছের সামনে এসে দাঁড়িয়েছি। আমি হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকালাম, খুব গভীরভাবে ভাবলাম, এটা কিভাবে সম্ভব? আমরা তো সোজা রাস্তা ধরেই দৌড়েছিলাম। হঠাৎ গাছের ডাল ধুপ করে একটা পুরনো লণ্ঠন মাটিতে পড়ল। লণ্ঠনটি নিচ থেকেই জ্বলে উঠল, আর হলদে আলোয় দেখা গেল মাটিতে অসংখ্য পায়ের ছাপ। কিন্তু সেগুলো মানুষের স্বাভাবিক পায়ের ছাপ নয়, সবগুলোই উল্টো দিকে। ঠিক তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আব্দুল করিম চাচা। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, তোরা এখানে কেন? তোদের তো অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল। আমি কাঁপা গলায় বললাম, চাচা, ওটা কে? চাচা কিছুক্ষণ চুপ করে বললেন, প্রায় 40 বছর আগে এই বটতলার পাশে এক নববধূ রহস্যভাবে নিখোঁজ হয়েছিল। তারপর থেকেই মাঝরাতে কান্নার শব্দ শোনা যায়। যারা সেই কান্নার পিছু নিয়েছে তাদের কেউ স্বাভাবিকভাবে আর ফিরে আসতে পারেনি। আমরা কথা বলছি, এমন সময় হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারের ভিতর আবার সেই নারী কণ্ঠ শোনা গেল, সে মিথ্যা বলছে। আমরা ধীরে ধীরে করিম চাচার দিকে তাকালাম, কিন্তু সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। সেখানে আর কোনো মানুষ নেই, শুধু পড়ে আছে একটি পুরনো লাঠি। আর গ্রামের লোকদের মতে করিম চাচা তো 5 বছর আগেই মারা গেছেন। আমার বুকের ভিতরটা যেন হিম হয়ে গেল। করিম চাচার লাঠিটা মাটিতে পড়েছিল। আমি কাপা হাতে সেটি তুলতেই হঠাৎ চারপাশে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। তারপর দূরের মসজিদ থেকে রাত 3টার আজানের মতো একটি শব্দ ভেসে এলো। কিন্তু সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল, আমাদের গ্রামের মসজিদের মুয়াজ্জিন তো অনেক আগেই অসুস্থ হয়ে শহরে চলে গেছেন। তাহলে এই আজান দিল কে? সুমন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাকিব, আমাদের দিকে কেউ আসছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম, দেখি কুয়াশার ভিতর থেকে একের পর এক সাদা পোশাক পরা কয়েকটি অবয়ব এগিয়ে আসছে। তারা কেউ হাঁটছে না, মাটির উপর ভেসে আসে, তাদের মাথা নিচু। কিন্তু আমাদের দিকে কয়েক হাত দূরে এসে সবাই একসঙ্গে মাথা তুলে তাকালো। তাদের কোনো মুখ ছিল না, চোখ ছিল না, শুধু কালো গভীর ফাঁকা গর্ত। হঠাৎ তারা একসঙ্গে হাত তুলে বটগাছের দিকে ইশারা করলো। আমরা তাকিয়ে দেখি বটগাছের সবচেয়ে মোটা ডালের উপর একজন বৃদ্ধা বসে আছে। তার এলোমেলো সাদা চুল বাতাসে উঠছে। সে ধীরে ধীরে নিচের দিকে তাকিয়ে অস্বাভাবিক এক হাসি দিল। তারপর কর্কশ গলায় বলল, তোরা সত্য জানতে এসেছিস, তাহলে শেষ পর্যন্ত দেখেই যা। এই কথার সঙ্গে সঙ্গে মাটিতে প্রবল কম্পন শুরু হলো। বটগাছের শিকড় যেন জীবন্ত সাপের মতো মাটির উপর নড়তে লাগলো। একটি মোটা শিকড় হঠাৎ সুমনের পা জড়িয়ে ধরলো। সে চিৎকার করে উঠল, রাকিব, আমাকে বাঁচা। আমি সর্বশক্তি দিয়ে তাকে টানতে লাগলাম,
কিন্তু শিকড়টি তাকে ধীরে ধীরে বটগাছের অন্ধকার গর্তের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আর সেই গর্তের ভিতর থেকে ভেসে আসছিল শত শত মানুষের কান্না। আমি ঠিক তখনই বুঝে গেলাম, আজ যদি সুমনকে ছাড়াতে না পারি তাহলে আর কোনোদিনও এই পৃথিবীর আলো দেখতে পারবে না। আমি প্রাণপণে সুমনের হাত ধরে টানতে লাগলাম, কিন্তু বটগাছের শিকড়ের শক্তি ছিল খুবই অস্বাভাবিক। যতই টানছি ততই মনে হচ্ছিল কেউ নিচ থেকে আরো জোরে টেনে নিয়ে যাচ্ছে। সুমনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে কাপা গলায় বলল, রাকিব, আমাকে ছেড়ে দে, না হলে তুইও মরবি। আমি কিছুতেই ওর হাত ছাড়লাম না। ঠিক তখনই করিম চাচার পুরনো লাঠিটা আমার হাত থেকে হঠাৎ নিচ থেকেই আলো ছাড়তে শুরু করলো। সেই আলো পড়তেই শিকড়গুলো কেঁপে উঠল। মুহূর্তের জন্য সুমনের পা ছেড়ে দিল। আমি সুযোগ বুঝে সুমনকে টেনে দূরে নিয়ে এলাম। আমরা দুজনেই হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। বটগাছের কাণ্ডে হঠাৎ একটি লম্বা ফাটল দেখা দিল। ধীরে ধীরে ফাটলটা বড় হতে লাগলো। ভিতর থেকে বেরিয়ে এলো পচা মাটির গন্ধ আর বরফের মতো ঠান্ডা বাতাস। তারপর সেই অন্ধকারের ভিতর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করলো অনেকগুলো অবয়ব মানুষ। কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ নারী, কেউ আবার শিশু। তাদের মুখ একই রকম আতঙ্ক। তারা একসঙ্গে হাত বাড়িয়ে আমাদের দিকে তাকিয়ে শুধু একটি কথাই বলল, পালাও, ও জেগে উঠেছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই পুরো বটগাছ প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। গাছের উপর বসে থাকা বিদ্যা হঠাৎ বিকট হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বটগাছের কাণ্ডের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো প্রায় 10 ফুট লম্বা একটি কালো অবয়ব। তার চোখ দুটো আগুনের মতো লাল, হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর তার মুখে ছিল মানুষের মতো নয়, ভয়ঙ্কর এক বিকৃত হাসি। সে কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে আমাদের দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে তার মাটি কেঁপে উঠছিল। আমি আর সুমন বুঝে গেলাম, এবার শুধু দৌড়ে বাঁচা যাবে না। এই রাত শেষ হওয়ার আগেই আমাদের জানতে হবে এই বটতলার অভিশাপের আসল রহস্য কি। ঘটনা শুরু করা যাক। নানাভা যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই চেষ্টা করা হলো। এটা পাকিস্তান পিরিয়ড ছিল। সালটা আসলে স্মরণ করা যাচ্ছিল না। ধান কাটা খালি শেষ হয়েছে তখন। তো তার নানার যেভাবে বলেছে, আব্বা আগেই এক নৌকা করে বেশ কিছু ধান নিয়ে গেছে, মানে তার নানার বাবা। তো আমরা তার নানার ভয়েসে বলার চেষ্টা করছি। আব্বা আগেই এক নৌকায় করে বেশ কিছু ধান নিয়ে গেছে, আগেই চলে এসছে। আমি বাকি ধানটুকু নৌকায় তুলে, সব লেবারদের একটা নৌকায় তুলে, আমার বন্ধু মানিক মিয়া আর ছোট ভাই ফজলকে নিয়ে ওদের পেছনের নৌকা করে বাড়ির দিকে রওনা দিলাম। ওই সময়টায় মাগরিবের আজানের একটু বেশি হলে আধা ঘন্টা আছে। নিয়ত যে বাসায় যে নামাজ পড়ব। তখন কুরুলিয়ার খালে পানি আসে বেশ, তো বড় নৌকা সহজে যেতে পারবে। তিতাস নদী থেকে খালে নৌকা ঢোকার পর আমার কেমন জানি মনে হচ্ছিল যে নৌকার তলায় কিছুর সাথে মনে হয় ধাক্কা খাচ্ছিল। মানিককে বললাম যে নেমে দেখতো মাটিতে লাগতেছে কিনা, এমন তো হওয়ার কথা না। মানিক বলল, মজিদ, লক্ষণ বালানা, দুয়া ভরা শুরু কর। আমি ভয় পাচ্ছি ফজলকে নিয়ে। ও তো মাত্র 13 বছরের বাচ্চা। আমার কিছু হলে তো সমস্যা নাই, ওর কিছু হলে আব্বা আম্মাকে কি বলবো। দুয়া পড়তে পড়তে নৌকা রেল ব্রিজের সামনে এসে পড়ল। ওই তো কাউতলি বাজারের নৌকার ঘাট দেখা যাচ্ছে। ঘাটে আব্বা দাঁড়ানো। একটু সাহস পাচ্ছিলাম। মানিককে বললাম যে চালা নৌকা, আল্লাহ ভরসা, যা হওয়ার হবে। নৌকা রেল ব্রিজের ভেতর দিয়ে আসার সময় হঠাৎ পার থেকে আব্বা ডাকাডাকি শুরু করলো। কি জানি বলছিল, কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছিল না। পারে দেখলাম লোক জমে গেছে অনেক। আর নৌকার অর্ধেকের একটু বেশি পার হওয়া মাত্রই দেখলাম নৌকা কেমন যেন ঘোরা শুরু করলো। যে দিকটার মুখ করা ছিল অন্যদিকে ঘুরে যাচ্ছে। মানে কি? সাগরের যেমন পানির ঘূর্ণি দেখা যায়, ওয়ার্লপুল বলা যায়, সেরকম একটা ঘূর্ণিতে নৌকার সামনের অংশ ঢুকে যাচ্ছে। ফজল কান্না শুরু করে দিল। আমি আর মানিক দোয়া পড়ছি। পরে মানিক বলল, চল ফজলকে ঝিল মারি একটু দূরে, ও হালকা, ও বেঁচে যাবে।
তারপর আমরা লাফ দিব। এইটাই প্ল্যান। ফজল তখন বেশ হ্যাংলা পাতলা ছিল, ওকে জোরে একটা ঢিল মারলাম যতটুকু শক্তিতে পাওয়া যায়। ও একটু দূরের পাড়ের দিকে চলে গেল। ও সাঁতার জানো, তাই ও বেঁচে যেতে পারবে, এরকমটাই প্ল্যান। ওকে ঢিল দেওয়ার পর দেখলাম যে ও একটু সামনে গিয়ে মনে হলো কেউ ওকে টান মারছে নিচে থেকে, আরো ও ডুবে গেল। মাথায় আকাশ ভেঙে পড়ছে, এই কি হলো আমার জন্য আজকে? এটা হলো ফজলকে নিয়ে গেল, এখন কি হবে? মানিক আমাকে টান দিয়ে ধরে লাফ দিল। ও যে কিভাবে আমাকে পারে তুললো এটা শুধু ও জানে আর আল্লাহ জানে। আমি বেহুশ। হুশ ফেরার পর আব্বার কাছে শুনলাম 2 দিন আমার কোনো হুশ ছিল না, আর আমার জ্বর ছিল প্রচুর। পরে আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, ফজল কোথায়? বললো যে এটা লম্বা কাহিনী, পরে বলবে। আপাতত ও আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার জ্বর কমার পর আমাকে আব্বা সব বলল। আরে সবাই দেখলো যে নৌকা তলিয়ে যাচ্ছে আর তোমরা ফজলকে ঢিল মারছো। ওইটা তোমাদের ভুল ছিল, ও বাচ্চা ছিল তাই ওকে সুযোগ পেয়ে নিয়ে গেছিল। মানিক তোমাকে পারে তোলার পর যে জ্বর উঠেছে, এখনো তো ও বিছানায় আছে, উঠতে পারে নাই। ফজলকে নিয়ে গেছে, নৌকা নিয়ে গেছে। আমি আর তোমার মা ভেঙে পড়েছিলাম। আমি, তোমার চাচারা সহ গ্রামের আরো অনেকেই পানিতে নেমেছিলাম ওকে খোঁজার জন্য, কিন্তু পাইনি। না ওর কোনো চিহ্ন ছিল না, না নৌকার। কিছুই বুঝতে পারছিলাম না। আমি আর তোমার মা, আমরা দুজন নদীর পাড়ে সারা রাত কান্না করি, আল্লাহর কাছে মাফ চাই আমার ছেলেকে ফিরিয়ে দিক। ফজরের আজানের পর নৌকার ঘাটের দিকে পানিতে কেমন যেন একটা নাড়াচাড়া দেখা যাচ্ছিল। আমি ওইদিকে গিয়ে দেখি পানির ভেতর থেকে একটা কিছু বের হচ্ছে। পরে ভালো করে খেয়াল করে দেখি নৌকাটা ভেসে উঠেছে। নৌকায় সব ধান ছিল, আর নৌকার মাঝখানে ফজল বেহুশ অবস্থায় ছিল। ওর গায়ে ছিল জ্বর। ওকে হুজুররা ঝাড়ফুঁক করার পরও স্বাভাবিক হয়, কিন্তু ও অনেক ভয় পাইতো সব সময়। ভয়টা দূর হতে বেশ সময় লাগে। পরে ওর থেকে যা শোনা যায় তা অনেকটা এরকম। আমাকে যখন তোমরা ফালাই দিছিলে পানিতে, তখন পানিটা কেন জানি অস্বাভাবিক গরম ছিল। আমি যখন সাঁতার কাটতেছি তখন আমার মনে হইল একটা ঠান্ডা হাত আমার পা ধরে টান দিছে। কিন্তু বুঝে ওঠার আগেই আমি পানিতে তলায় যাইতেছিলাম। তখন আমাকে একটা মেয়ের কণ্ঠ কইল, ভয় পাইস না, তোর কিচ্ছু হইব না। আমার আর কিচ্ছু মনে নাই। আমি যখন ঘুম থেকে উঠে দেখি আমি পানির নিচে, আর আশপাশে সবকিছু গোলা। শুধু একটা দূরে কিছু দেখা যাইতেছিল। অবাক করা বিষয় হইছে, আমি শ্বাস নিতে পারতেছি পানির নিচে, আমার কোনো সমস্যা হইতেছে না। আমি যখন নৌকা থাইকা নাইমা একটু সামনে যাইয়া দেখতে পারলাম একটা মাইয়া পাথরের উপর বইসা আছে। ওর চুলগুলো অনেক লম্বা ছিল, পানিতে ভাসতেছিল। ও দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু কণ্ঠটা কেমন যেন ঠান্ডা হয়ে যায় শরীরটা। ও আমাকে জিজ্ঞেস করলো, ফজল না তোর নাম? আমি বললাম জি। আমি তো তোরা অনেক দিন ধরেই দেখি তুই এই নদীতে গোসল করস, সাঁতার কাটস, তোরা তো আমার অনেক ভাল লাগে। তোরা আমি আমার সাথে নিয়ে যাইতে চাই, তুই যাবি আমার সাথে? না গো, আমার আম্মা বাড়িতে কান্না করব, আমি আপনার সাথে যাইতে পারবো না। তোর মা তো কান্না করতেছে নদীর পাড়ে দাঁড়ায়া, আর তোরে দিয়া দিতাম কইতেছে। আমার তো তোরে ছাইরা দিতাম মন যাইতেছে না। তোর কি ইচ্ছা? তুই কি থাকবি আমার লগে? অনেক আরামে থাকতে পারবি আমার সাথে থাকলে। আমার আম্মাকে কষ্ট দিয়ে আমি আরামে থাকলেও আমি শান্তি পাবো না। আল্লাহর রাস্তা আমারে ছাইরা দেন। তখন ওই কিছু একটা বলল, আমি না হয় তোরে ছাইরা দিলাম, কিন্তু অন্যরা কিন্তু তোরে আবার যদি পানিতে পায় তাহলে কিন্তু ছাড়বো না। তুই কিন্তু আর পানিতে নামিস না, আমি তোর ভালার লেগেই কইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি আর নামবো না। পরে ওই জিনিসটা আমার চোখে হাত দিল। পরে আমার আর কিছু মনে নাই। আমি যখন উঠলাম তখন দেখি তোমরা সবাই আমার পাশে আশেপাশে। এরপর থেকে আব্বা আর ফজলকে পানির ধারের কাছে যেতে দেন না। আমাদের জানমান আল্লাহ রক্ষা করেছেন, ওইটাই বড় কথা। মাঝখানে কি হয়েছে এটা আমাদের কাছে কিছু যায় আসে না। এই ঘটনাটা মেহেদি সাহেবের গ্রামের সব বয়স্কদের জানা। ঘটনাটা অনেকটা লোকাল মিথের মতো,
অনেকটা লোকাল মিথ বলেই বলা চলে আর কি। 2016 সালে সেই ফজল নানা মারা গেছেন এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যেহেতু ফজল নানার ঘটনা আমরা শেয়ার করলাম, তিনি যখন ছোট ছিলেন, তো অনেক বয়স্ক, অবশ্যই অনেক আগের কথা। তো তার ঘটনার জন্য অনেক ধন্যবাদ মেহেদী ভাই, আপনার ঘটনার জন্য।